নীলিমাতে আবারও দেখা যাচ্ছে কালো মেঘের হাতছানি। বৃষ্টি পড়ে ভিজিয়ে দিচ্ছে ধরিত্রীর বুক জমিন। ভার্সিটির পুরো ক্যাম্পাস ঢেকে গিয়েছে স্নিগ্ধ শীতলতায়। মাঠ পানিতে স্নান করে স্যাঁতস্যাঁতে কাদায় লেপ্টে রয়েছে। হালকা মেঘলা আকাশে এক ফোঁটা রোদও দেখা যাচ্ছে না। কালো মেঘের আড়ালে লাজুকতার ন্যায় সূর্য মুখ লুকিয়ে আছে। অরুর চুপচাপ ভগ্ন হৃদয়ে বসে রয়েছে ভার্সিটির মধ্যে বরাদ্দকৃত লাইব্রেরির বারান্দার এক কোণে। ডাগর ডাগর ঘন পল্লব বিশিষ্ট আখি যুগল ঝর্ণা অশ্রুপাত। মুখ জুড়ে রয়েছে একরাশ বিষণ্ণতা। পেছনে রয়েছে ভারী বইয়ের তাক আর সামনে অল্প সংখ্যক গাছপালা। হরিণী নেত্রদয় দিয়ে একের পর এক অশ্রু ফোঁটা গড়িয়ে পড়ছে, থামার নাম নিচ্ছে না। অশ্রুর জলোচ্ছ্বাসে চোখের নিচে কিঞ্চিত লালচে দাগ পড়ে গেছে। চেহারায় বিষণ্ণতার এমন ছাপ যে দূর থেকে কেউ তাকালেও মেয়েটির হৃদয়ের ভার নিমিষেই বুঝে যাবে। এক হাত দিয়ে মুখ চেপে ধরেছে, যেন নিজের কান্নার শব্দ অন্য কেউ শুনতে না পায়। নরম ঠোঁট জোড়া কাঁপছে, আর মাঝে মাঝে স্রোতের মতো কান্না ঠেকাতে ঠোঁট কামড়ে ধরে। অরু ব্যথাতুর ভঙ্গিতে, নির্লিপ্ত ভঙ্গিতে যখন বসে রয়েছে, ঠিক তখনই নিখিল এসে হাজির হয় সেখানে। ভাবনায় বিভোর অরু তখন তাকে খেয়ালই করেনি। নিখিলের ভারী পায়ের আওয়াজ বারান্দার মেঝেতে প্রতিধ্বনিত হতেই তৎক্ষণাৎ অরু মুহূর্তের জন্য চমকে তার দিকে তাকায়। বিস্ময়কর দৃষ্টিতে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলো কিয়ৎ পরিমাণ। পদমুহূর্তে অশ্রু চোখ দুটোতে আশার প্রদীপ জ্বলে ওঠে। সেই পরিচিত মুখ যা তাকে এই দুঃখ থেকে মুক্তি দিবে। নিখিলকে দেখে অরুর অধর কোণে হাসি ফুটে উঠল। খুশিতে কি বলবে বুঝে উঠতে পারছে না। কণ্ঠপুরে শব্দ বের হতে সময় নিচ্ছে। অনিমেষ চেয়ে থাকলো চিরচেনা পছন্দের পুরুষটির দিকে। অরু বসা হতে দাঁড়িয়ে বলল, চকচকে চোখে চেয়ে হাস্যোজ্জ্বল মুখে বলে উঠল, নিখিল, সপ্তাহখানেক ধরে তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে? কতবার কল করেছিলাম, ফোন ধরনি কেন? নিখিলের চোখে কচরাতা, ঠোঁটের কোণে এক চিলতে ব্যঙ্গাত্মক ভাব। তাচ্ছিল্য হেসে বলল, বেঈমান মেয়ে আমার খোঁজ পাওয়ার জন্য এতটা উতল হচ্ছে, দারুণ তো। বড়লোক বাড়ির ছেলের গলায় ঝোলে দেখছি দিব্যি আছো। শুনলাম খুব ভালো বর পেয়েছ। আমি গরিব ঘরের ছেলে বলে স্বার্থপর মানুষের মতো পালিয়ে বিয়ে করে নিলে। নিখিলের গলায় ঠান্ডা বিদ্রুপ ঝরে পড়ার সংকেত, চোখে একরকম জ্বলন্ত অভিমান, ঘৃণা, যেন অরু তাকে কথাটা বলে অপমান করছে। অরু হতবাক হয়ে নিখিলের দিকে তাকায়। নিখিল এসব কি বলছে? অরু স্বার্থপর হলো কিভাবে, আর পালিয়ে বিয়ে করেছে কখন? অরু ঠোঁট নেড়ে কিছু বলার মতো শক্তি পাচ্ছে না। শব্দগুলো কণ্ঠনালীতে দলা বাঁকিয়ে গিয়েছে মনে হচ্ছে। তার চোখে একসঙ্গে হাজারো প্রশ্নের রেশ। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, তুমি এমন কথা কেন বলছো নিখিল? তোমাকে কে বলেছে আমি পালিয়ে বিয়ে করেছি? তোমার কি আমাকে সেরকম মানুষ বলে মনে হয়? নিখিল অরুর দিকে আরেকটি বিষাক্ত মন্তব্য ছুড়ে দেয়। মনে না হওয়ার কি আছে? পালিয়ে বিয়ে না করলেও লুকিয়ে তো বিয়েটা করেছো নাকি? তুমি তো ভুলেই গিয়েছিলে আমার কথা। তাই তো ফালতু নষ্ট মেয়েদের মতো প্রেমিককে রেখে বড়লোক বাড়ির ছেলে পেয়ে নাচতে নাচতে বিয়ে করে নিয়েছো। বিয়েতে আমন্ত্রণ পাঠাতে সবার মতো আমিও শুভেচ্ছা জানাতাম, বিয়েতে বাধা প্রদান করতাম না। নিখিলের কণ্ঠে এতটা কটাক্ষ ভাব, অরুর বুকটা যেন ছিঁড়ে যাচ্ছে। অরুর সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা কি সেই নিখিল যাকে অরু ভালোবাসে? কই, অরুর তো তাকে চিনতে পারছে না। মনে হচ্ছে এটা অন্য কোনো নিখিল। কিন্তু অরুকে এ ধরনের বিশ্রী ভাষায় সম্বোধন করায় অরুর রাগ বেড়ে গেল। রগে রগে জ্বলে উঠল স্ফুলিঙ্গ। বিয়ে হয়েছে বলে কি ভালোবাসার মানুষকে এইরকম নোংরা শব্দ ব্যবহার করে কথা বলবে? আর যে বলে সে সত্যি কি ভালোবেসেছে? ভালোবাসলে তো ভালোবাসার মানুষকে এইসব কথা বলা যায় না। সর্বদা সম্মান দিয়ে কথা বলতে হয়। নিখিলের দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে অরু ঝাঁঝালো গলায় চেঁচিয়ে বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ নিখিল, ভদ্রভাবে কথা বলো। আমি জানি তুমি আমার উপর রেগে আছো, তার মানে এই নয় যে আমাকে অভদ্রতা সমেত যা ইচ্ছে তাই বলবে। মুখের ভাষা খারাপ করলে ভালো হবে না কিন্তু। নিখিল দ্বিগুণ তেজ ফুটিয়ে কটাক্ষ স্বরে জবাব দেয়, এই তো সাপের খোলস ছেড়ে বেরিয়ে এসেছি। তোদের মতো মেয়েদের আমার চেনা আছে। তোর ভাবসব আমার শুরু থেকে সন্দেহ লেগেছিল। তুই আমার সাথে সম্পর্ক থাকা অবস্থায় তোর বান্ধবীর বয়ফ্রেন্ডের সঙ্গে গোপনে তার সাথেও সম্পর্ক জড়িয়েছিলি। কি ভেবেছিস আমি কিছু জানতে পারবো না? এসব জানা সত্ত্বেও তোর মতো নোংরা মেয়েকে আমি ভালোবাসো ভেবেছিস? অরু বিস্ময় কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। তিরিক্ষি মেজাজ নিয়ে বলে ওঠে, তুই তো করে কেন করছো? তোমার এতটা অধঃপতন হয়েছে নিখিল? মস্তিষ্কের ভেতরে এতটা নোংরামি লুকিয়ে রেখেছিলে? আমার বান্ধবীর বয়ফ্রেন্ডের সঙ্গে গোপনীয় সম্পর্কে জোড়ায়নি? ওদের দুজনের মধ্যে মনোমালিন্য চলছিল। আমি জাস্ট তাদের মিলিয়ে দেওয়ার জন্য হেল্প করছিলাম, আর তুমি আমার চরিত্র নিয়ে কথা তুলেছ।
তোমার সাহস থেকে আমি রীতিমতো অবাক হচ্ছি। নিখিল ব্যঙ্গাত্মক করে বলল। সাহসের কি রেখেছিস? সত্যি বলছি বলে গা জ্বলে উঠলো। ওরু চোখ মুখ শক্ত করে নিল, দাঁতে দাঁত পিষে কটমটিয়ে ওঠে, রক্তিম চোখে নিখিলের দিকে চেয়ে বলে, তুমি আর কখন আমার সামনে আসবে না। আপু ঠিকই বলতো, তুমি খারাপ ছেলে, যার মস্তিষ্কে ভালোবাসার মানুষকে নিয়ে এসব কুরুচিপূর্ণ চিন্তা আসতে পারে, সেই মানুষ কেমন আমার বোঝা হয়ে গিয়েছে। তুমি একটা চিপ মাইন্ডের লোক। কুরুচিপূর্ণ মনোভাব আর লোভী মেয়ে মানুষ তুই। তাই তো এক বাচ্চা বাবাকে শুধু মাত্র টাকার লোভে বড়লোক বলে চোখ বুজে বিয়ে করে ফেলেছিস। দেখবি ভবিষ্যতে ওই লোক নিজের খায়েশ মিটিয়ে তোকে টিস্যুর মতো ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে, কারণ নোংরা জিনিস কেউ বেশিক্ষণ সাথে রাখে না। অরু সজোরে থাপড় মেরে বসলো নিখিলের গালে, তবে থাপড়টা গালে পড়ার আগেই নিখিল অরুর হাত ধরে ফেললো। চোয়াল শক্ত করে অরুর হাত মুচড়ে ধরলো। অরুর মুখ থেকে ব্যথাতুর ক্ষীণ আওয়াজ বেরিয়ে আসে। নিখিল রাগে লুক নিয়ে তাকিয়ে চওড়া গলায় বলে, খবরদার, এই সাহস দ্বিতীয়বার দেখাস না, তাহলে তোর সুন্দর এই নরম শরীরটা এমন হাল করব কারোর সামনে মাথা উঁচু করে বাঁচার মতো অবস্থা থাকবে না। তোর বর তোর শরীরটা ভালো মতো ভোগ করার আগে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। অরুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল, চোখে জল জমেছে, নেত্রপল্লব জলে জবুথুবু হয়ে গেছে, বক্ষপট ধোকার বিষাক্ত বাণী চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু ও ভেঙে পড়বে না। যার কাছে ওর কোনো মূল্য নেই, তার সম্মুখে নিজেকে দুর্বল করা চরম বোকামি। চটজলদি ব্যস্ত হাতে উল্টো পিঠে অশ্রুজল মুছছে নিল, কঠোরভাবে নিজেকে সামলানোর চেষ্টা চালালো। দুর্বলতা ঠাঁই দিবে না এই নিকৃষ্টতর মানুষটার সামনে। নরম ঠোঁটের কোণে কেঁপে ওঠা দুঃখ আর মুখে চাপা শ্বাস লুকানোর যথাসাধ্য আয়ত্ত করলো। একদিকে নিখিলের ভালোবাসার স্মৃতি, আর অন্যদিকে তার আজকের অপমানটা, দুটো মিলে অরুর ভেতরটা একেবারে ভেঙে দুমড়ে মুচড়ে যাচ্ছে। অরু ঝাড়া মেরে হাত ছাড়িয়ে নিল, তীব্র ঘৃণা নিয়ে জানায়, চলে যাও এখান থেকে, তোমার মতো অসভ্যের মুখ দর্শন করতে চাই না আমি। ভার্সিটি কি তোর একার? অরুণ নিজেই কিছুটা দূরে সরে দাঁড়ায়, মুখ ঘুরিয়ে নই শব্দে অবিরত কেঁদে চলেছে। ভেবেছিল নিখিল তাকে সান্ত্বনা দিবে, এক্ষুনি এসে বলবে, অরু আমি এতক্ষণ যা বলেছি সব মিথ্যা ছিল, রেগে ভুল করে বলে ফেলেছি। কিন্তু না, অরুর ভাবনাটাই মিথ্যা হয়ে গেল। ওর কান্নায় পাশের মানুষটার কিছু এসে যায় না। নিখিলের চোখে ক্রোধ আর কূটনৈতিক আচরণের ঝলক। সে ধীর পায়ে চলে যায়, পেছনে রেখে যায় এক ভগ্ন হৃদয়ের মানবীয় নারীকে। নিখিল চলে গেল, অরু আর নিজেকে ধরে রাখতে পারল না, বারান্দার রেলিং আঁকড়ে ধরে কাঁদতে শুরু করলো। আজ বোধহয় পুরো আকাশটাই ওর সঙ্গে শোক প্রকাশ করছে নিশ্চুপে। লাইব্রেরির পরিবেশ মেয়েটির কান্নায় ভারী সুরে আরো নিস্তব্ধ হয়ে যায়। কান্নার শব্দ কারোর কর্ণগোচর যেন হয় না, সেই জন্য দুহাতে মুখটি চেপে ধরে। মুখের প্রতিটি রেখা আর মন চিৎকার করে বলছে, তুমি আমার সাথে এইভাবে ব্যাড ল্যাঙ্গুয়েজের কথা বলতে কিভাবে পারলে? আমার বিয়ে হয়ে গিয়েছে শোনার পরও কেন একবারও ছুটে আসোনি? কেন আমার সাথে একটিবার দেখা করার প্রয়োজন বোধ করোনি? এমন কেন করলে নিখিল? আমি কি তাহলে এতদিন ভুল মানুষকে ভালোবেসেছিলাম? টুটুলকে বুকে নিয়ে ঘুম পাড়াচ্ছে হাবিল। অফিস থেকে ফিরে এসে দেখে ছেলে কেঁদে কেটে চোখ মুখের অবস্থা বেগতিক অস্বাভাবিক করে ফেলেছে। সায়রাকে জিজ্ঞেস করলে জানতে পারে কোনো কারণ ছাড়াই কাঁদছে। তখন থেকে ছেলেকে খাওয়ানোর কাজে লেগে পড়েছে সে। হ্যাবিনকে পেয়ে টুটুল আস্তে ধীরে শান্ত হয়। অরুর কাছে ডাকলেও যায়নি, তার আবু চাই। কেঁদেছে বলে চোখ জুড়ে ঘুম বাবাজি এসে হামলা চালায়। হ্যাবিন কোলে তুলে টুটুলকে বিছানায় শুয়ে পাশে শুতেই টুটুল স্বল্প সময়ের মধ্যে ঘুমের দেশে পাড়ি জমায়। টুটুল ঘুমে গিয়েছে বুঝতে পেরে তার কপালে চুমুখে হ্যাভেন পাশ হতে উঠে বলল। অরু ভঙ্গুর মনে হাঁটু ভাঁজ করে সোফায় বসে আছে, চেহারা জুড়ে মলিনতার ছাপ। নির্লিপ্ত ভঙ্গিতে ভেবে চলেছে কত শত গল্প কথা। মুখটা শুকিয়ে একটুখানি হয়ে গেছে, বোঝাই যাচ্ছে সারাদিন কিছু খায়নি। নাসারন্থে গরম খাবারের ঘ্রাণ আর ধোয়া চোখে মুখে আসতেই অরু মলিন চোখে তাকায়। হ্যাভেন হাস্যজ্জ্বল মুখে প্লেটে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। এক পলক তাকিয়ে অরুর নজর ফিরিয়ে নিল, মাথা নিচু করে চুপচাপ বসে রইল। হ্যাভেন ভ্রু কুঁচকে ফেললো। কি ব্যাপার, অরু মুখ ঝামটি মারল না কেন? গাড়ির ঘটনার পর হ্যাভেনকে দেখে অরুর এতটা শান্ত থাকার তো কথা নয়, ময়না পাখির মতো বুলি আওড়ানোর কথা। খাবার সাইডে রেখে হাঁটু ভেঙে অরুর কাছে ঘেসে সম্মুখে বসলো। অরু সরল না, নড়ল না, প্রাণহীন হিমশীতল মূর্তির মতো বসে রয়েছে। হ্যাভেনের চিন্তা বাড়লো। ঠান্ডা হাতটা অরুর মসৃণ গাল দেখে শান্ত কণ্ঠে শুধালো, কি হয়েছে অরু পাখি? তোমাকে ভীষণ আপসেট দেখাচ্ছে। সকালের ঘটনা নিয়ে মন খারাপ? সরি পাখি, তুমি আমাকে রাগিয়ে না দিলে আমি তোমার সাথে ওরকম বিহেভ করতাম না।
অরু নির্বিকার হয়ে হ্যাভেনের দিকে তাকিয়ে থাকলো, কিচ্ছু বলল না। হয়তো বলার মতো কোনো কথা খুঁজে পাচ্ছে না। হ্যাভেন অরুর পাশে বসলো, প্লেট হাতে নিয়ে ভাত মাখতে শুরু করে। প্রথম লোকমা অরুর মুখের সম্মুখে তুলে ধরলো। অরু পলক ঝাপটিয়ে পিটপিট করে তাকায়। হ্যাভেন শীতল গলায় বলে, হা করো, খাবার ঠান্ডা হয়ে যাবে। অরু নিশ্চুপ রইল, কোনো প্রত্যুত্তর কিংবা প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন বোধ করলো না। কি হলো, হা করছো না কেন? অন্য সময় তো ধারালো অস্ত্রের ন্যায় মুখ চলে, তাহলে এখন চুপ করে আছে কেন? কথা কেন ফুটছে না মুখে? অরু এইবারও নীরব। হ্যাভেনের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, ধমকে বলল, ঠিক বলেছে, কথা কেন যায়নি? লাস্ট বার বলছে, হা করো, নয়তো খুব খারাপ হয়ে যাবে। অরুর ভালো লাগছে না, এখন কোনো প্রকার ঝামেলা চাইছে না। জলচুরৈটুম্বর অশ্রুসিক্ত নয়নে চেয়ে রইল হাঁ করে। হ্যাভেন মুখে খাবার তুলে দিল, অমনি টুপ করে মসৃণ গাল বেয়ে অশ্রু বিসর্জন হলো। হ্যাভেন হতভম্ব নেত্রদয়ে ড্যাবড্যাব করে চেয়ে থাকলো। সে তো এখন তেমন কিছু বলেনি, তাহলে অরু এখন কাঁদছে কেন? হ্যাভেন চোখের জল মুছে দিল, কিন্তু অরুর বেহায় আঁখি যুগল আজ যেন কোনো কথা শুনতে নারাজ। মেঘ হয়ে ধরা দিতে সদা প্রস্তুতি গ্রহণ করতে উঠে পড়ে লেগেছে। মন কান্না করলেও তার অভ্যাস তো চোখে ধরায় পড়বেই। হ্যাভেনের চোখের জল মুছে দিল না, কথাও বলল না। নির্বিকার ভঙ্গিতে অরুকে খাওয়াচ্ছে আর নিজে খাচ্ছে। খাবার শেষে যত্ন করে ধানি লঙ্কা বউয়ের ঠোঁট মুছে দেয়। এটো প্লেট বাটি নিয়ে রুম ত্যাগ করে রান্নাঘরে রেখে আসার জন্য। অরুর মাথা ব্যথা করছে, হয়তো দীর্ঘক্ষণ কান্না করার ফলে এরকমটা হচ্ছে। আজ সারাদিন অরুর সময় খারাপ গিয়েছে। নিখিলের সঙ্গে কথা হওয়ার পর থেকে একাধারে অনেকক্ষণ কেঁদেছিল। তার উপর মস্তিষ্কে হাজারো দুশ্চিন্তার আনাগোনা। ঘুমানো দরকার, ঘুমালে মাথা ব্যথা কমে যাবে। অরু সোফা হতে উঠে দাঁড়ায়। হঠাৎ মাথা ঘোরাতে শুরু করলো, শরীর টলছে, হাত পা অবশ অবশ লাগছে। মনে হচ্ছে শরীরে বিন্দুমাত্র শক্তি সঞ্চিত নেই। কপালে হাত রেখে পুনরায় সোফায় বসে পড়ল। হ্যাভেন দরজা আটকে তড়িঘড়ি করে এসে অরুর কাছে এসে জাপটে জড়িয়ে ধরলো। অরুর নেত্রদয় বুঝে আসতে চাইছে, খুলে লেখা কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে। বেখেয়ালে হ্যাভেনের উপর ভরসাযোগ্য মানুষ হিসেবে শরীরের ভার ছেড়ে কাঁধে মাথায় এলিয়ে দিল। হ্যাভেন বিচলিত হয়, অরুর গালে আলতো চাপড় মেরে ডাকে, অরু, এই অরু, কি হচ্ছে তোমার? শরীর খারাপ লাগছে? অরু মৃদু স্বরে ঘুমিয়ে উঠল, কিছু বলতে পারলো না। আজও হ্যাভেনের কথা কর্ণকুবহরে পৌঁছায় কিনা বোঝা গেল না। অরুর গায়ে ভারী কাপড় নেই, শরীর বরফের মতো ঠান্ডা হয়ে রয়েছে। অরুর নিস্তেজ পাতলা শরীরটা হ্যাভেন দ্রুত কোলে তুলে নিল। বিছানায় এসে টুটুলের পাশে নির্বিঘ্নে সন্তপর্ণে আস্তে করে বালিশে শুয়ে দিল। এসির টেম্পারেচার লো থেকে একেবারে টোটালি অফ করে দিল। ওয়ার্ড্রব হতে আরেকটা ভারী কম্বল এনে ওদের উপর মেরে দেয়। অরু শীতে থরথর করে কাঁপছে, দাঁতে দাঁত লেগে ঠকঠক শব্দ হচ্ছে। হ্যাভেন হাত পায়ে তালু ঘষছে গরম করার প্রয়াস। কিছু মনে পড়তেই হ্যাভেন চট জলদি উঠে পড়ে, সোফায় ল্যাপটপ নিয়ে বসে পড়ল। অতি গুরুত্বপূর্ণ একটা ইমেল একজনকে সেন্ড করে দিল। খুবই মনোযোগ সহকারে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থেকে একটা ভিডিও দেখতে লাগলো। ভিডিওটা দেখা শেষে ঠোঁট চেপে ভ্রু কুচকে ভাবুক চিত্তে ফ্লোর রুমে চারপাশে নজর বোলালো। বুড়ো আঙুল কামড়ে ধরে ললাটে প্রগাঢ় ভাঁজ ফেলে বিচক্ষণ মস্তিষ্কে কিছু চিন্তা করে চলেছে। ফোনে টুং করে মেসেজ আসার শব্দ কর্ণগোচর হতেই ফোনের স্ক্রিনে নজর রাখলো। ছোট্ট করে লেখা একটি শব্দ নেত্রদয় ভেসে উঠল, ডান। ল্যাপটপ অফ করে হ্যাভেন সেটা যথাস্থানে রেখে দিল। বেশি পাওয়ারফুল লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে বিছানায় আসে। টুটুলকে উঠিয়ে খাটের অপর প্রান্তের সাইডে শুয়ে দিল। কোলবালিশ রেখে দেয় সাইডে। টুটুলের গড়াগড়ি করার অভ্যেস আছে, কখন গড়াতে গড়াতে খাট থেকে নিচে পড়ে যায় বলা মুশকিল, সেজন্য কোলবালিশ রেখে দিয়েছে। টুটুলকে সুন্দর করে শুয়ে দিয়ে হ্যাভেন ফটাফট মা ছেলের মাঝখানের কম্পিউটারের ভেতরে ঢুকে গেল। টুটুলকে আরো কাছে এনে শরীরের সাথে মিশিয়ে নিল। বলিষ্ঠ হাত বাড়িয়ে অরুকে বুকে টেনে নেয়। অরুর চোখের পাতাতে অশ্রুতে ভিজে চুবুথুবু অবস্থা। হ্যাভেন সন্তপর্ণে তা মুছে দিল। অরুর ঠোঁট কাঁপছে, শীতে মুখমণ্ডল ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। শরীর এখনো গরম হয়নি, বরফের মতো ঠান্ডা, যেন অরু দীর্ঘক্ষণ ফ্রিজে আটকা ছিল। হ্যাভেন যতটা পারলো অরুকে উষ্ণতা দেওয়ার চেষ্টা করলো। কিয়ৎ পরিমাণ পর অরু কিছুটা নড়ে চড়ে উঠলো। পুরুষালী প্রশস্ত বুকের উষ্ণতা পেয়ে নিজেকে আরো গুটিয়ে ফেললো। অচিরেই পেলব হাতে আঁকড়ে ধরা হ্যাভেনের গলা গুটিসুটো মেরে বুকের ভেতরে ঢুকে পড়ার তীব্র চেষ্টা চালালো, কিন্তু ফলাফল শূন্য, কারণ জায়গা নেই। এখন হ্যাভেন যদি বুক খুলে দেয়, তাহলে যদি ভেতরে ঢুকতে পারে, তবে কি এটা কি কোনো ক্রমে সম্ভব? অথবা অরু ঠোঁট উল্টে হ্যাভেনের গলায় মুখ গুজে ঘুমের ঘোরেই মৃদু আওয়াজে ফুফিয়ে কেঁদে উঠল। হ্যাভেনের হাসি পেল, সুন্দর চকচকে দন্তবাটি বের করে মুচকি হাসলো। অরুর কোমর টেনে ভালোভাবে বুকের সঙ্গে জড়িয়ে রাখলো।
উষ্ণ উষ্ঠপুট এগিয়ে অরুর এলোমেলো চুলের ভাঁজে আলতো করে চুমু খেলো। হ্যাভেন তপ্ত নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করতে করতে হতাশাজনক চিন্তা করলো। ভাবছে সকালে ঘুম থেকে উঠে তার অরু পাখি নামক ধানি লঙ্কা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু না করলেই হয়। হালকা শীতের সময় আবহাওয়ায় বেশ মনোরম থাকে। সকালের দিকে হালকা কুয়াশা চারপাশকে মোহময় করে তোলে, আর ঠান্ডা হাওয়া যেন শরীরকে সতেজ করে। রোদ ওঠার সাথে সাথেই কুয়াশা কমে যায় এবং হালকা উষ্ণতার অনুভূতি তৈরি হয়। বিকেলের দিকে হিমেল হাওয়ার সাথে সাথে রোদ মাখা পরিবেশ মনকে প্রশান্ত করে। রুমের জানালার দিকে মুখ করে চেয়ারে বসে আছেন জামশেদ। চোখের চশমা আঙুল দিয়ে ঠেলে হাতে থাকা কাগজপত্র নাড়াচাড়া করছেন। কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে খুবই মনোযোগ সহকারে কাগজগুলো দেখছেন। ধোয়া ওঠা গরম কাপ চোখের সামনে দৃশ্যমান হতেই ঘাড় বাঁকালেন। তিশা হাসি মুখে দাঁড়িয়ে আছে, হাতে তার চায়ের কাপ। তিশা অরুর ছোট চাচ্চুর বড় মেয়ে, আর ছোট মেয়ের নাম তুবা। তিশাকে দেখে জামশেদ সন্তোষ হাসলেন। কাগজপত্র গুছিয়ে চায়ের কাপ হাতে নিলেন। কাপে এক চুমুক দিয়ে তৃপ্তি হেসে বললেন, বরাবরের মতন ভালো বানিয়েছো। তোবা কি এখনো গাল ফুলিয়ে আছে? তিশা ম্লান হেসে বলে, বসেনি, শুয়ে আছি কম্বল দিয়ে আপাত মস্তক ঢেকে। বলেছে আজ স্কুলে যাবে না, কাউকে ডাকতে নিষেধ করেছে। এই মেয়েটাকে নিয়ে আর পারি না। তিশা হতাশ কণ্ঠে বলে, যেখানে ওরুকে ছাড়া আমাদের কারোর ভালো লাগছে না, সেখানে তুবা তো ছোট। তিশার অরু সমবয়সী, দুজন একসাথে কত খুনসুটি করত। 3 বোন মিলে দুষ্টুমি করে পুরো বাড়ি মাতিয়ে রাখত। বড় চাচার মেয়ে ওদের সাথে তেমন মিশত না, মায়ের মতো অহংকারী। 2-1 বাদে শেখ বাড়িতে অরুকে সবাই ভালোবাসে। মেয়েটা বিয়ে করে শ্বশুর বাড়ি যাওয়ার পর থেকে একটিবার যোগাযোগ করেনি। বাড়ি থেকে কেউ ফোন করলেও ফোন রিসিভ করতো না। বাড়ির লোকেদের উপর চাপা অভিমান পোষণ করে আছে মেয়েটা। সবাই বুঝতে পারে আজকে তুবা বায়না ধরেছে অরুর সাথে দেখা করতে যাবে। এইভাবে হুট করে কারোর বাড়িতে তো আর যাওয়া যায় না। সেজন্য ভেবেছে ফোন করে অরুর সাথে ছোট তুবার কথা বলিয়ে দিবে, কিন্তু সেটা হলো কোথায়? অরু তো ফোন তুলছে না। তাই ছোট তুবা রাগ করে আছে, কারোর সাথে কথা বলছে না। চায়ের কাপে দ্বিতীয় চুমুক দিয়ে জামশেদ গভীরভাবে বলে উঠলেন, জানিস তিশা, অরু ঠিক তার মায়ের স্বভাব পেয়েছে। অরুর মা সব সময় নিজের মর্জিতে চলতে পছন্দ করত। নিজের কথা কাজকর্মকে সঠিক বলে ভাবত। যতক্ষণ না বড় সড়ো একটা ধাক্কা খেত ততক্ষণ পর্যন্ত সম্মোদ্ভূতি ফিরত না। আমি বোঝালেও কাজ হতো না। আমার মেয়েটা তার মায়ের মতো হয়েছে। জীবনে ধাক্কা না খেলে শোধরাবার মেয়ে সে নয়। তবে অরুর উড়নচণ্ডী দস্যিপনা অবুঝ বাচ্চামোকে প্রশ্রয় দিয়ে বাবা হিসেবে মেয়ের ক্ষতি করতে চায়নি বলেই অরুর ইচ্ছার বিরুদ্ধে বিয়েটা দিয়েছি। হয়তো এখন আমার উপর রেগে আছে, কিন্তু ভবিষ্যতে অরু বুঝতে পারবে বাবা মা যা করে সন্তানের মঙ্গলের জন্যই করে। তোমার উপর আমার বিশ্বাস আছে চাচা। তুমি ওরুর খারাপ কখনোই চাইবে না। শুধু ছেলে পূর্বে বিবাহিত, তার উপর এক বাচ্চার বাবা। তার সাথে ওরুর বিয়েটা মেনে নিতে পারছি না। জানি না ওরু কিভাবে মানতে পারছে। এমনটা না করলে হতো না। দেশে কি ছেলের অভাব আছে? আমাদের ওরুর জন্য কি ভালো ছেলের অভাব হতো? জামশেদ প্রত্যুত্তরে কিছু বললেন না। ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটিয়ে চুপচাপ চা শেষ করলেন। রাহাত বাজারের পথ ধরে হাঁটছে। একটা পার্সেল এসেছে জামশেদের নামে, সেটা নিয়ে আসার জন্য যাচ্ছে। জামশেদ নিচেই যেতে চেয়েছিলেন, কিন্তু রাহাত বলেছে সে এখন বাজারে যাচ্ছে। কোথায় কার দোকানে পার্সেল এসেছে ঠিকানা বললে সে নিয়ে আসবে। জামশেদ ঠিকানা বলে দিয়েছেন। সেই পার্সেল আনার উদ্দেশ্যে এখন হাঁটছেন সে। কিছু দূর যেতেই রাহাত দাঁড়িয়ে পড়ল। ঘাড় ঘুরিয়ে একবার পেছনে ফিরল, না কেউ নেই। রাহাত আবারও হাঁটা শুরু করলো। ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে কেউ তাকে অনুসরণ করছে। রাহাত সাবধান হয়ে গেল। হেঁটে বাজারের পথ পরিবর্তন করে অন্য পথ ধরে হাঁটতে লাগলো। মনে হচ্ছে কেউ তার অতি নিকটে পায়ের সঙ্গে পা মিলিয়ে হাঁটছে। রাহাত উপলব্ধি করতে পারছে তার কেউ তার ঘাড়ের দিকে হাত নিয়ে আসছে। হঠাৎ আস্তে আস্তে হাঁটার মাঝে একসময় হঠাৎ করেই পেছনে ফিরে তাকায়। কে আছে না দেখে অনুমানকৃত বাড়ন্ত হাত
ধরে খোলা রাস্তার দেওয়ালের সঙ্গে আগন্তুককে শক্ত করে চেপে ধরল। আঙুল মুষ্টিবদ্ধ করে ঘুষি দিতে উদ্যত হলো। কঠিন দৃষ্টিতে চেয়ে আগন্তুকের মুখশ্রী নজরে পড়তে সহসা হাসি ও নাক মুখের অভিব্যক্তি বদলে গেল। একটা মেয়ে চোখ মুখ খিচে নিঃশ্বাস আটকে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। রাহাত কপাল কুঁচকে ফেলল। কে মেয়ে? কখনো দেখেছে বলে মনে পড়ছে না। রাহাত মেয়েটিকে দেওয়ালের সঙ্গে চেপে ধরেই গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কে তুমি? আমাকে ফলো করছিলে কেন? মেয়েটি প্রথমে এক চোখ খুলল। রাহাতের সন্দেহে চক্ষু জোড়ায় নজর রেখে অপর চোখটাও খুলল। ভুবন ভোলানো হাসি দিয়ে জানায়, আমি মিষ্টি, অরুর বান্ধবী। মাঝে মাঝে আপনাদের বাড়িতে মিষ্টির সাথে যেতাম। এত তাড়াতাড়ি ভুলে গেলেন? মেয়েটার কথায় চটপটে ভাব, বোঝাই যাচ্ছে খুব চঞ্চল প্রকৃতির মেয়ে। রাহাত ভ্রু কুঁচকে তাকিয়ে থাকলো কিয়ৎ পরিমাণ। অরুর সাথে তো প্রায় তার এক বান্ধবী আসতো, তবে মেয়েটাকে সামনাসামনি ভালো করে দেখেনি, সেই জন্য হয়তো চেহারা মনে নেই। অরুর বান্ধবী ঠিক আছে, কিন্তু তুমি আমাকে ফলো কেন করছো? মাসখানিক ধরে কেউ আমাকে ফলো করছিল, সেই মানুষটা তুমি নাকি? মিষ্টি উৎফুল্ল চিত্তে সরল গলায় জবাব দিল, জি, আমি ছিলাম। আপনাকে আমার ভালো লাগে তাই ফলো করি, ইভেন ইন ফিউচারেও করব। রাহাত হতভম্ব হয়ে গেল। মিষ্টিকে ছেড়ে দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। ভ্রু উঁচিয়ে গমগমে গলায় বলে, কাউকে ফলো করা মারাত্মক অপরাধ, সেটা আমি হলে আরো ভয়ঙ্কর। শোনো মেয়ে, বেশি বাড়াবাড়ি করবে না, আর কোনোদিন আমায় ফলো করতে যেন না দেখি। মিষ্টি শুনল না। একটু এগিয়ে রাহাতের মুখোমুখি হয়ে দৃঢ় কণ্ঠে বলল, অন্য কাউকে ফলো করতে যাব কোন দুঃখে? আমি তো শুধু আপনাকেই ফলো করব। আপনি যেখানে যাবেন সেখানেই আপনার পিছু নিব। প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য গোপনীয় জায়গায় গেলে কি সেখানেও যাবে? রাহাত ইচ্ছে করে মিষ্টিকে লজ্জা দিতে এরকম একটা কথা বলল, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। মিষ্টির মুখবিবর স্বাভাবিক, তার মুখশ্রীতে লজ্জার ছিটে ফোটাও নেই। উল্টে তাকে দেখে মনে হচ্ছে কথাটা বলায় সে খুশি হয়েছে। রাহাত আশ্চর্য হয়ে বোকা বনে গেল। রাহাতকে অবাকের চূড়ান্ত সীমানায় পৌঁছে দিতেই মিষ্টি উচ্ছ্বসিত কণ্ঠে বলল, অবশ্যই যাব। এটার থেকেও কোনো গোপনীয় স্থান থাকলে আমি যেতে রাজি আছি, শুধু আপনি সাথে থাকলেই হবে। রাহাতের ইচ্ছে করছে মিষ্টিকে ঠাঁটিয়ে একটা চল মারতে। এই উড়ুচণ্ডী বাঁচাল মেয়েটা কি জানে সে কার সামনে দাঁড়িয়ে কি বলছে, কাকে কি বলছে? পরিচয় জানলে তৎক্ষণাৎ লেজ গুটিয়ে পালাবে। কড়া গলায় শাঁসিয়ে চেঁচিয়ে বলে ওঠে, তুমি তো দেখছি বাড়ি অসভ্য মেয়ে। তুমি আমি একদম পরাস্ত করি না, আমার আশেপাশে তোমাকে যেন আর না দেখি। মিষ্টির কোনো ভাবান্তর ঘটল না, নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল, ভবিষ্যতে আমাকে তো আপনার সহ্য করতেই হবে, সেজন্য এখন থেকে আস্তে ধীরে অভ্যেস করে নেওয়া ভালো। আর এভাবে আপনার আশেপাশে থাকার কোনো ইচ্ছে আমার নেই। আমি তো সোজা আপনার বেডরুমে থাকতে চাই। নিজ বক্তব্য শেষ করে মিষ্টি ভৌ দৌড় দিয়ে রাহাতের সামনে থেকে চলে গেল। একেবারেই রাহাতের দৃষ্টি সীমানার বাইরে গিয়ে তবেই ক্ষান্ত হয়েছে। এদিকে রাহাত ভেবাচাকা খেয়ে ভাবলা কান্তের ন্যায় ধাঁয় দাঁড়িয়ে রয়েছে। পলক পড়ছে না, মস্তিষ্ক জুড়ে বারংবার বাড়ি খাচ্ছে কথাগুলো। মিষ্টির কথা শুনে মাথা ঘোরাতে শুরু করলো। এক্ষুনি কি সব বলে গেল মেয়েটা? অরু রান্নাঘরের সায়রার পাশে দাঁড়িয়ে আছে। কেউ তাকে ডাকেনি, নিজে থেকে এসেছে। কতক্ষণ আর একা একা বদ্ধ কক্ষে নিজেকে গুটিয়ে রাখতে ভালো লাগে। অরুকে দেখে সায়রা অধর প্রসারিত করে কিঞ্চিত মুচকি হাসলেন। অরুর অধরে হাসি নেই, চোখে মুখে অন্ধকার করেই রেখেছে। সায়রা নরম কণ্ঠে শুধালেন, তোমার কি মন খারাপ অরু? অরু ম্লান চোখে তাকায়, নিষ্প্রভ গলায় বলে, মন খারাপ তো এদের সবসময় থাকে, হে আর নতুন কি? সায়রা কিছু বললেন না। অরুর ইঙ্গিত তিনি বুঝতে পেরেছেন। রবিনাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আটা রাখো, আগে তোমার ফ্রিজ থেকে দুটো ডিম নিয়ে এনে দাও। রবিনা আটা মাখাচ্ছিলেন, রুটি বানাবেন। তিনি উঠতে চাইলে অরু বাধা প্রদান করে। ধীম স্বরে বলে ওঠে, আপনাকে যেতে হবে না, আমি নিয়ে আসছি। রবিনা মাথা নাড়লেন। সায়রা খুশি হলেন। আস্তে আস্তে মেয়েটার জড়তার সংকোচ কমে যাচ্ছে। অরু ফ্রিজ থেকে ডিম বের করে এনে দিল। পাশে দাঁড়িয়ে চুপচাপ রান্না করা দেখতে থাকলো। ডাবল চকলেট বিস্কুটের মধ্যকার ক্রিম চাটতে চাটতে টুটুল রান্নাঘরে উকি দিল। এদিক ওদিক গোল গোল চোখে চেয়ে অরুর কাছে গেল। এক হাতে অরুর পা জড়িয়ে ধরে। অরু ভ্রুকুঞ্চিত করে তাকায়। টুটুলকে দেখে এতক্ষণে গোমরা মুখে এক ফালি রোদের ন্যায় হাসির ঝলক দেখা যায়। ছোট হাতটা মুঠোয় পুরে কোমর বাঁকিয়ে কিছুটা নিচু হয়। ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার? ক্রিম দিয়ে তো পুরোপুরি মাখামাখি অবস্থা করে ফেলেছো। এইভাবে কেউ বিস্কুট খায়?
টুটুল ক্রিম লাগা দন্তবাটি বের করে চমৎকার হাসলো। অরুর গালে টুপ করে একটা চুমু দিয়ে বলল, সুন্দর আম্মু, আব্বু তোমাকে ডাকছে। গুটি গুটি কদমে রুমে এসে হাজির হয় অরু। মুহূর্তেই নাসারন্ধে কড়া পারফিউমের মিষ্টি ঘ্রাণ প্রবেশ করে। অরুর চোখ বুজে টেনে নিল সে ঘ্রাণে কেমন সতেজতা মিশে আছে। হ্যাভেন অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মিস্টার পারফেক্ট বাবু হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। বর্তমানে চুল সেট করেছে। দর্পণে অরুর মুখবিবর পর্যবেক্ষণ করে বাঁকা হাসলো। গম্ভীর কণ্ঠে ডাকলো, কাছে আসো, কথা আছে। অরু চমকে ওঠে। হকচকানো দৃষ্টি নিক্ষেপ করতেই হ্যাভেন তাড়া দিল। কি বলেছি শুনতে পাওনি? অরু মুখ বাংলার পাঁচ বানিয়ে এগিয়ে আসে। হ্যাভেনের থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। বলুন। হ্যাভেন ফোন এগিয়ে দেয়। আদেশের স্বরে বলে, তোমার বাবা ফোন করেছিলেন, ফোন ধরনি কেন? তুমি ফোন না ধরার চিন্তিত হয়ে আমাকে কল করেছেন। অন্যদের সঙ্গে কথা না বলো, অ্যাটলিস্ট তোমার বাবার সাথে কথা বলা উচিত। বয়স্ক মানুষ, তোমার আচরণে তিনি কষ্ট পাচ্ছেন। অরু তেজি গলায় জানায়, বিয়ের পর শ্বশুরবাড়ি মেয়েদের সব, বাবার বাড়ির সাথে কোনো সম্পর্ক থাকে না। হ্যাভেন ধমকে বলল, বেয়াদবি বেশি হয়ে যাচ্ছে ওরু, মেজাজ খারাপ করবে না। আমার রাগ বাড়ালে তোমার ক্ষতি। যা বলছি শোনো, কথা বলো তোমার বাবার সাথে। ধমকে অরুর মৃদু কেঁপে ওঠে। কান্না পাচ্ছে ভীষণ। এরকম জবরদস্তি ভালো লাগছে না। রাগ করলে রাগ দেখানো আর ভাঙানোর মানুষ নেই। ঠোঁট কামড়ে ধরে, পলক ঝাপটায়। এই বজ্জাত লোকের সামনে কিছুতেই নিজের চোখের পানি আসতে দিবে না। বাধ্য হয়ে ফোন নিল। পা বাড়ায় বারান্দার উদ্দেশ্যে। জামশেদ লাইনে ছিলেন। এতক্ষণ মেয়ে আর জামাইয়ের কথোপকথন শুনেছেন। অরুর কথা শুনে উপলব্ধি করতে পারছেন মেয়েটা ভালো নেই। শারীরিকভাবে ভালো থাকলেও মানসিকভাবে ভেঙে পড়েছে। সাথে এটাও বুঝতে পারছে হ্যাভেনকে এখন অরু মেনে নিতে পারেনি। না মেনে নেওয়াটাই তো স্বাভাবিক। অরু ক্রন্দ মিশ্রিত গলায় বলে উঠল, হ্যালো। জামশেদ লম্বা লম্বা শ্বাস টেনে চোখ বন্ধ করে ফেললেন। অমনি অল্প কুচকানো খসখস অমসৃণ গাল বেয়ে দুফোঁটা নোনতা জল গড়িয়ে পড়ল। এক সপ্তাহ পরে তার মায়ের মিষ্টি কণ্ঠ শুনতে পেলেন তিনি। কত মিস করেছেন তার অভিমানী চঞ্চল মায়ের সুরেলা ডাক। চশমা খুলে ঝটপট চোখের অশ্রু মুছে নিলেন। প্রফুল্ল সজীব হেসে শুধালেন, আমার মা কি খুব বেশি অভিমান করে আছে তার আব্বুর উপর? অরু হাত দিয়ে মুখ চেপে ধরে। কান্নাগুলো দলায় কুণ্ডলি পাকিয়ে আছে। কণ্ঠনালী ভেদ করে বের হতে পারছে না। হয়তো অরু বের হতে দিতে চাচ্ছে না। অরুর নিশ্চুপ থাকা জামশেদের কষ্ট দ্বিগুণ বৃদ্ধি করে দিচ্ছে। আকুতি নিয়ে পুনরায় বললেন, অভিমান ভুলে একটিবার কি আব্বুর সাথে কথা বলা যায় না? কতদিন তোমার মুখে আব্বু ডাক শুনি না। মনে হচ্ছে হাজার যুগ ধরে তোমাকে দেখি না, তোমার কণ্ঠ শুনতে পাই না। অরু এবার শব্দ করে কেঁদে উঠল। অরুর এই ভয়টাই তো পাচ্ছিল। ও জানতো বাবার মায়াভরা কণ্ঠ একবার শুনলে শত অভিমান অভিযোগ থাকলেও অরু নিজেকে আটকে রাখতে পারবে না। ফুফিয়ে কেঁদে ওঠে ভাঙা গলায় উচ্চারণ করলো, আব্বু। জামশেদ উদ্বিগ্ন কণ্ঠে তাড়াতাড়ি উত্তর দিল, জি মা, এই তো আমি। কাঁদে না মা, আব্বুর কষ্ট হচ্ছে তো। আমি তোমার কাছে যাব। হ্যাভেনকে বলো, সে তোমাকে নিয়ে আসবে। উনি যেতে দিবেন? জামশেদ আশ্বস্ত করে জানান, অবশ্যই। তোমাদের খুব মিস করছি আব্বু। আমরাও। তোবা তো আজকে অনেক কেঁদেছে তোমার জন্য। তুবা কোথায়? ঘুমাচ্ছে। দীর্ঘক্ষণ বাবা মেয়ের মান অভিমান দুষ্টু মিষ্টি কথা চলল। কথা শেষ করে নাক টানতে টানতে রুমে আসে অরু। বেখেয়ালে হাঁটতে গিয়ে পুরুষাদি প্রশস্ত শক্ত বুকের সঙ্গে ধাক্কা খায়। অরু চমকে সহসা পিছনে পিছিয়ে যায়। নজর অন্যদিকে রেখে হ্যাভেনের নিকট ফোন এগিয়ে দেয়। হ্যাভেন ফোন পকেটে রেখে দিল। বুকে হাত গুজে শিরা টান টান করে শটান হয়ে দাঁড়ায়। আগে বললে একটা বড়সড় ড্রামের ব্যবস্থা করে দিতাম। অরু হতবিহ্বল অক্ষিপথে ফ্যালফ্যাল করে তাকায়। হ্যাভেনের আকস্মিক কথা তার বোধগম্য হচ্ছে না। কি বলতে চাইছেন স্পষ্ট করে বলুন। হ্যাভেন ব্রুক্ষাভীন ভাবে বলে, যেভাবে কান্না করছিলে, নাকের জল চোখের জল মিলে আমার এই বিশাল বাড়িটা আরেকটু হলে ডুবে যেত। আমি সর্বদা দায়িত্ববান আর সচেতন মানুষ। কান্না করার পূর্বে আমাকে ইনফর্ম করবে। জল জমা করার জন্য পাত্রের ব্যবস্থা করে রাখবো। অরু ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। বিরক্ত কণ্ঠে বলল, আবার শুরু করে দিয়েছেন আপনার এই আলতু ফালতু কথাবার্তা। হ্যাভেন নিগুড় চাহনিতে ভয়ের স্বরে বলে, মিথ্যা বলেছে? আমি বুঝতে পারি না, আমি বুঝতে পারি না তোমার চোখে এত জল কোত্থেকে উদয় হয়? চোখে কি মহাসমুদ্র চাষ করো নাকি? অরু দাঁত কিরমির করে উত্তর দেয়, হ্যাঁ শুনুন,
আমি বাড়ি যেতে চাই। আব্বু বলেছে আপনাকে বলতে। কতদিনের জন্য? অরু ভরকে গেল, থমথমে মুখে বলল, থাকবো না, দেখা করেই চলে আসবো। হ্যাভেন ঠোঁট কামড়ে মিটিমিটি হাসলো। অরুর কথাটা পছন্দ হয়েছে। তুমি থাকতে চাইলে আমি দিতাম না। হ্যাভেনের শান্ত জবাব। অরু চোখ ছোট ছোট করে শুধালো। কেন? হ্যাভেন ভাবলেশীন ভাবে জবাব দিল, শীতের দিনে বিয়ে করেছে কি বউ ছেড়ে থাকার জন্য? অরু নাক মুখ বিকৃত করলো। কি অসভ্য লোক! হ্যাভেন রুম ত্যাগ করতে উদ্যত হয়, তখনই পেছন থেকে একরাশ দ্বিধা সমেত অরু ডেকে ওঠে। একটা কথা জানার ছিল। সহসা গ্রীবা বাঁকায় হ্যাভেন, চোখের পলকে একদম অরুর কাজ ঘেঁষে মুখোমুখি এসে দাঁড়ায়। অরু চকিতে তাকালো। হ্যাভেন ঠিক করা শার্টের কলার পুনরায় ঠিক করে ব্যাগড়ো গলায় শুধায়। বলো। অরু ছিটকে কিছুটা দূরে সরে দাঁড়ালো। খিটখিটে মেজাজে জানতে চাইলো, যতদূর মনে পড়ছে আমি কালকে সোফায় বসেছিলাম, খাটে গিয়েছিলাম কখন? হ্যাভেন শয়তানি হেসে দুঃখী মুখ করে জানায়, মাথায় স্ট্রোক কি ঢিলা হয়ে গেছে? আমার এত সুন্দর গুড লুকিং ফেস থেকে তুমি রাতে দেওয়ানো হয়ে গিয়েছিলে, আমার সাথে ডলাডলি শুরু করে দিয়েছিলে। আমি এতবার বলার পরও আমার কথা আমলে নাওনি। কতবার বললাম, ওরু এবার আমার ইজ্জত হরণ করো না, কিন্তু তুমি শুনলে না। সারা রাত আমার সাথে চিপকা চিপকি করেছ। বেশি মাতাল ছিলে, তাই কখন ঘুমিয়ে পড়েছিলে টেরি পাওনি। ভাগ্যিস ঘুমিয়েছিলে, নয়তো আজ বউয়ের হাতে ধর্ষণের শিকার হতাম। জনসম্মুখে মুখ দেখাতে পারতাম না। আমি ভীষণ দায়িত্বশীল পুরুষ। মরবতের খাতিরে তোমাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিয়েছিলাম। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ক্ষান্ত হলো। নিষ্পাপ মুখশ্রী বানিয়ে অরুর দিকে ড্যাব ড্যাব করে তাকায়। অরু হতভম্ব নেত্রদয়ে ড্যাব ড্যাব করে ওর দিকেই তাকিয়ে আছে। অরুকে জ্বালানো আর রাতে যে হ্যাভেন নিজে থেকে বউকে জড়িয়ে আরামে ঘুমিয়েছিল সেটা গোপনে রাখতে এসব বলেছে, নয়তো এই ধানি লঙ্কা কুরুক্ষেত্র বানিয়ে ছাড়বে। অরু অবিশ্বাসের স্বরে চেঁচিয়ে বলল, মৃত্যু! আমি কি নেশা করেছিলাম যে মাতাল হব? আপনার কথা আমি বিশ্বাস করি না। আমি সেরকম টাইপের মেয়েই না। আপনি একজন বাহানাবাজ, যখন তখন সুযোগ খুঁজেন আমাকে টাচ করার জন্য। আমার আবার আবছা আবছা মনে আছে আমার মাথাটা ঘোরাচ্ছিল। আপনি আমাকে খাটে শোয়ানোর পর শক্তপোক্ত কোল বালিশ জড়িয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু সকালে ঘুম ভাঙার পর দেখতে পাই আপনি আমাকে নিজের বাহু ডোরে আবদ্ধ করে রেখেছেন। চাপা মারার জায়গা পান না? তো হ্যাভেনের ভারিককে নিঃশ্বাস ছাড়লো। গমগমে গলায় বলে, এই হলো মেয়ে মানুষ। যাই হয়ে যাক, নিজের দোষ স্বীকার করবে না। ওটা শক্ত কোলবালিশ না, ওটা আমি ছিলাম। আর আমি তো তোমাকে বাঁচিয়েছিলাম। আমার প্রতি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। অরু সরু চোখে চেয়ে জিজ্ঞেস করে, আমার কি এমন হয়েছিল যে আপনাকে বাঁচাতে হয়েছে? 80 বছরের বুড়োর মতো ঠকঠক করে কাঁদছিলে। আমি না থাকলে তোমাকে উষ্ণতা কে দিত? এরকম ঠান্ডা বরে দেখলে যে কেউ মৃত বলে ঘোষণা করতাম। কি করে বাঁচালেন? বলবো? লজ্জা পাবে না তো? অরু বিরক্ত দৃষ্টিতে তিরিক্ষে মেজাজে বলে, হিয়ারি না করে বলুন না। হ্যাভেন অরুর কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে আওড়ালো। আমার সে নিনজা টেকনিক শরীর গরম করে। বাড়ির মেন গেটের সামনে বড় সড়ো একটা প্রাইভেট গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ড্রাইভিং সিটে সায়র বসে আছে। সায়র একাধারে গাড়ির টিট টিট হর্ন বাজিয়ে চলেছে। এভাবে বিরতিহীন গাড়ির হর্ন বাজানোর ফলে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মানুষজন সায়রের দিকে বিরক্তিকর চাহনি নিক্ষেপ করছে। যেতে যেতে বড়লোক বাড়ির বিক্রে যাওয়া ছেলে ফাজিল কত শত উপাধি দিচ্ছে বিড়বিড় করে। সায়রের এতে কোনো ভ্রুক্ষেপ নেই। ভেঙচি কেটে তাদের কথা শুনেও না শোনার ভান করে নিজের কাজে অঢেল রইল। লোকের কথা পাত্তা সে কোনো কালেই দেয় না। সায়র হর্ন বাজানো বন্ধ করে হাঁক ছেড়ে ডাকলো, ভাবি ফাস্ট, আর কতক্ষণ ওয়েট করতে হবে? ওদিক থেকে আশাপূর্ণ উত্তর পাওয়া গেল না। সায়র গাড়ির ছোট জানালা দিয়ে মাথা বের করে গেটের দিকে উঁকি দিল। অরুর আসার কোনো নাম গন্ধ নেই। অরু ভার্সিটিতে যাবে। হ্যাভেন সায়রকে বলেছে অরুকে ভার্সিটিতে পৌঁছে দিতে, কারণ দুজনের ভার্সিটিতে পাশাপাশি। বাড়িতে সায়রের সাথে অরুর কথা হয়েছে। জানতে পারে সায়র অরুর সিনিয়র। এই কয়েকদিনে টুকটাক কথা বলার মাধ্যমে দুজনের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে গিয়েছে। অরুর দেরি দেখে সায়র দুর্বোধ্য এসে আপন মনে আওড়ায়, আজ তো ক্লাসে ঢুকে স্যারকে বলতে হবে আমি ইচ্ছে করে দেরি করিনি স্যার, দেরি হয়েছে কারণ আমার ভাবি আমাকে সময় মতো ছাড়েনি। সায়রের ভাবনার মাঝে অরু চলে আসে। সায়রের চোখের সামনে এক হাত নাড়িয়ে মনোযোগ পাওয়ার চেষ্টা করে। তৎক্ষণাৎ সায়রের সম্বিত ফিরল। গাড়ির দরজা খুলে গোমরা মুখে জানতে চাইল, লেট হয়েছে কেন? অরু সিটে বসে পড়ল। সিট বেল্ট লাগাতে লাগাতে স্মিত হেসে শুধালো, এত অধৈর্য হচ্ছিলেন কেন? সায়র হেসে গাড়ি স্টার্ট দিল। কিছু বলল না। অরু নিজেই পুনরায় বলল,
আপনার অঙ্কিতাকে দেখার খুব তাড়া বুঝি? সায়রের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। অঙ্কিতার কথা অরুকে বলেছে সে। লজ্জা পাওয়ার ভান করে বলল, এভাবে বলো না ভাবি, হৃদয়ের নিভে যাওয়া দহন জ্বলে ওঠে। আপনি মনের কথা অঙ্কিতাকে জানিয়েছেন? জানিয়েছি মানে? সেই নবীন বরণের দিন থেকে পিছিয়ে পড়ে আছি। মেয়েটার অ্যাটিটিউড অনেক, ঠিক মতো কথাই বলে না। অরু তপ্ত শ্বাস ছেড়ে হতাশ কণ্ঠে জানালো, কাউকে আপন করে পেতে চাইলে প্রচুর ধৈর্য শক্তির প্রয়োজন, নয়তো পছন্দের মানুষটার নাগাল পাওয়া সম্ভব না। সায়র ঠোঁট উল্টে জবাব দিল, অন্যদের মতো আমার এত ধৈর্য নেই। ইচ্ছে করছে অঙ্কিতাকে বিয়ে করে এখনই বাসর করে ফেলি। অরু ভ্যাবলাকান্তের ন্যায় চোখ বড় বড় করে তাকায়। চোখ দুটো যেন কোটর ছেড়ে বেরিয়ে আসবে। অবাক লোচনে চেয়ে থাকলো কিয়ৎক্ষণ। ঠোঁটজোড়া প্রসারিত করে কিছু বলতে চেয়েও পারল না। থমথমে মুখে চুপ করে বসে রইল। অরু উৎকণ্ঠিত হয়ে মনে মনে ভাবে, যেমন বড় ভাই তেমন তার ছোট ভাই, কারো থেকে কেউ কম না। এদের মস্তিষ্কে সারাক্ষণ এসব উল্টো পাল্টা চিন্তা ঘুরতে থাকে। অরুর অগোছালো ভাবনার মাঝে গাড়ি থামালো সায়র। গাড়ির ঝাঁকিতে অরু চমকে উঠল। সায়রের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। অরুর চাহনির অর্থ বুঝতে পেরে সায়র হালকা অস্বস্তি নিয়ে বলে, অঙ্কিতা। অরু তাকায় সায়রের ইশারাকৃত জায়গায়। ফুটপাতের গাড়ির আশায় ব্যস্ত ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে সায়রের চান্টুস। বারংবার হাত ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখছে। অঙ্কিতার আপাদমস্তক পর্যবেক্ষণ করলো অরু। মেয়েটা দেখতে ভালোই সুন্দরী। সায়র গাড়ির জানালা খুলে মাথা বের করে ঠোঁট বাঁকিয়ে হেসে চেঁচিয়ে বলল, জান্টুস, আমার জন্য ওয়েট করছিলে বুঝি? অঙ্কিতা ভ্রু কুঁচকে ফেলল। তীক্ষ্ণ দৃষ্টিতে সায়রের দিকে তাকিয়ে ঝাঁঝালো গলায় বলল, আপনি কোন খাতের মূলা হ্যাঁ যে আপনার জন্য ওয়েট করতে যাব? অরুর ঠোঁট চেপে মিটিমিটি হাসলো। অঙ্কিতার কথায় সায়র কিছুটা অপমানিত বোধ করলো। পদ মুহূর্তে দুষ্টু হাসলো। আগের তুলনায় উচ্চ স্বরে চিৎকার করে ওঠে, ওহ জান্টুস, তোমাকে তো বাড়ি থেকে রিসিভ করার কথা ছিল, একদম ভুলে গেছি সুইটি। রাগ করো না সোনা। সায়রের বিদ্রুপ করে বলা কথায় অঙ্কিতার মেজাজ খারাপ হলো। আশপাশের মানুষ ওর দিকে কিভাবে চেয়ে রয়েছে। অঙ্কিতা কণ্ঠ খাদে এনে চিবিয়ে চিবিয়ে বলল, চুপচাপ নিজের গন্তব্যে প্রস্থান করুন। পাবলিক প্লেসে দাঁড়িয়ে বয়ফমেশগিরি করবেন না। আপনার কোনো অসুবিধা না হলেও মেয়েদের হিসাবে আমার অনেক সমস্যা হয়, প্লিজ চলে যান। সায়রের কোনো হেলদোল নেই। মাথা চুলকে বলল, ঠিক আছে, আর কিছু বলবো না, চুপচাপ গাড়িতে ওঠো। অঙ্কিতা চকিতে তাকালো, ভ্রুকুঞ্চিত করে শুধায়, কারণ? সায়র ভাবলেশীন ভঙ্গিতে উত্তর দেয়, একই ভার্সিটিতে যাচ্ছি, আমি তোমার সিনিয়র। জুনিয়রের প্রতি আমার একটা দায়িত্বও আছে। আমি তোমাকে পৌঁছে দিব। আমার কথা শুনলে জোরে জোরে আরও উল্টাপাল্টা কথা বলবো। অঙ্কিতা মুখ বিকৃতি করে সায়রকে মনে মনে গালি দিল। দাঁত কিরমির করে গাড়ির কাছে আসলো। সায়র নিষ্পাপ মুখশ্রী বানিয়ে অসহায় ভঙ্গিতে অরুর পানে তাকায়। অরু সায়রের চোখের ভাষা বুঝতে পেরে কিঞ্চিত মুচকি হাসলো। খোঁচা মেরে গাড়ি হতে নামতে নামতে শুধু বলল, ভালো হন। অরু নেমে গাড়ির পেছনের সিটে বসে পড়ল। অঙ্কিতাকে বসতে হলো সায়রের পাশে। মুখ ঘুরিয়ে সে বাইরের দিকে চেয়ে আছে। অঙ্কিতা পাশে বসতেই সায়রের মন বাকুম বাকুম করতে লাগলো। গাড়ির স্পিড অনেক লো করে 15 মিনিটের রাস্তা 40 মিনিটে পৌঁছেছে। অথচ অরুর দেরি দেখে দুষ্টু সায়র হা হুতাশ করে মরছে। জহির চুপচাপ খাটে বসে সিগারেট ফুঁকছেন। বিষাক্ত ধোঁয়া উড়াচ্ছেন অবলীলায়। তার মুখে গভীর ক্লান্তির ছাপ। চোখে মুখে লেপ্টে রয়েছে একরাশ বিষণ্ণতা। একদিকে ব্যবসার লস, ঋণ পরিশোধের চাপ, অন্যদিকে বাড়ির আর্থিক টানাপোড়েন। সব মিলিয়ে যেন তিনি এক দম বন্ধকর পরিস্থিতির মধ্যে পড়ে আছেন। স্ত্রী শাহানা খাটের একপাশে বসে আছেন নিশ্চুপ হয়ে। স্বামীকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাচ্ছেন না। তার মুখে বিরক্তির অভিব্যক্তি। এই বিরক্তিকর গুমোট পরিস্থিতি সবটা জুড়ে রয়েছে অরু। নীরবতা ভেঙে শাহানা তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠলেন, আমি আগেই বলেছিলাম এই মেয়ের উপর ভরসা করো না। কাল লাগিনি মেয়ে একটা, স্বার্থপরের মতো নিজের কথা ভাবলো আর চাচা চাচির কথা একটু ভাবলো না। এতদিন পেলে পুষে কাল সাপ লালন পালন করছিলাম, আমাদের কোনো লাভ হলো না। উল্টো অপয়া মেয়েটা বড়লোক বাড়ির বউ হয়ে রাজরানী হয়ে গেল। বলি তোমার বুদ্ধি কি হাঁটুতে থাকে? বিয়ে দিয়েছো ভালো কথা, হেভেন তালুকদার এর মতো ভদ্রলোক সুদর্শনপুর এত ক্ষমতাশালী মানুষ দেখে বিয়ে দেওয়ার কি দরকার ছিল? কোনো মধ্যবয়স্ক লোকের সাথে তার টাকা পয়সা আছে আর কথায় আমাদের টাকা দিতে অস্বীকার করতো না এমন একজনের সাথে অলক্ষী মেয়ের বিয়ে দিতে?
শাহানার ঝাঁঝালো কথায় স্পষ্ট বিদ্রুপের ছাপ, হিংসাত্মক চোখের আগের বহিঃপ্রকাশ। জহির সিগারেটের শেষ টান দিয়ে নাক মুখ ভর্তি করে ধোঁয়া ছাড়লেন। ধীর কণ্ঠে হতাশ গলায় বললেন, বুঝতে পারিনি মেয়েটা তার মায়ের মতো 1 নম্বর পাল্টিবাস হবে। তোমার কি মনে হয় আমি ইচ্ছা করে এমন কিছু করেছি? মধ্যবয়স্ক পাত্র হলে জামশেদ রাজি হতো না। তাছাড়া হ্যাভেনের সাথে আরুর বিয়ে জামশেদ ঠিক করেছিল। আমি শুধু সম্পর্কে দোহাই দিয়ে টাকা উসুল করতে চেয়েছিলাম। হ্যাভেনের টাকা আসলে সব সমস্যার সমাধান হয়ে যেত। আরও যে কতটা ধুরন্ধর পণ্ডিত হয়ে ধরা দিবে কোনো কালে আন্দাজ করতে পারেনি। শাহানা নাক ছিটকান কটাক্ষ করে বলেন, দ্রুত মেয়ে নয়, হারে হারে বজ্জাত। তুমি কি কখনো বুঝতে পারছো না সে কতটা চালাক আর লোভী? সবসময় নিষ্পাপ মুখশ্রী বানিয়ে বেড়ায়, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। এই মেয়ে টাকা চিনে, টাকা। সে জানতো কিভাবে টাকা হাত ছাড়া করতে হবে, সেজন্য হ্যাভেনকে বললে টাকাগুলো নিজের করে নিয়েছে। এটা ঠিক পরিস্থিতি আমাদের পক্ষে চাইনি। জামশেদের সঙ্গে আরেকবার কথা বলা দরকার, দেখি কোনো সুরাহা মিলে কিনা। শাহানা তাচ্ছিল্য হাসলেন, তোমার এই অন্ধবিশ্বাস একদিন আমাদের পুরোপুরি ডুবিয়ে দিবে। তোমার ভাইও স্বার্থলোভী মানুষ। মেয়েকে বড় লোকের ছেলের গলায় ঝুলিয়ে দিয়ে নিজের চিকিৎসা থেকে শুরু করে ভরণ পোষণ সব কিছুর জন্য টাকা হাতিয়ে নিচ্ছে মেয়ের জামাইয়ের থেকে। আমরা কতদিন ধরে লোনের চাপ সামলে চলেছি। জামশেদ কি পারতো না হ্যাভেনকে বলে কিছু একটা ব্যবস্থা করতে? হ্যাভেনের কাছ থেকে এই টাকাগুলো আমাদের শেষ আশা ছিল, কিন্তু এখন কিছুই করার থাকলো না। জহির একটা দীর্ঘশ্বাস ছাড়লেন, চোখে অপরাধ বোধের ছায়া। স্ত্রীর কথার মাঝেই পথভ্রষ্ট হয়ে যান। নয়তো তিনি অরু জামশেদকে হিংসা করেন না, ভালোবাসেন। শান্ত হও, পিছনে কথা ভেবে কী লাভ? প্রাপ্তবয়স্ক আরুকে 1 বাচ্চার বাবার সাথে বিয়ে দেওয়া হয়েছে। মেয়েটার পক্ষে কি এসব মেনে নেওয়া সহজ হচ্ছে? আমাদের সায়ানাকে কি পারতে 1 বাচ্চার বাবার সাথে বিয়ে দিতে? শাহানা এবার সত্যি রেগে গেলেন, ঝাঁজ নিয়ে চওড়া গলায় বললেন, আমার মেয়ের সাথে ওর তুলনা করছো তুমি? আমাদের মেয়ে আর তোমার ভাইয়ের মেয়ে কি এক হলো? জহির কোনো জবাব দিলেন না। ঘরে চলছে নিস্তব্ধতা। শাহানা চেয়েছিলেন একটা হিংসাত্মক শক্তিশালী প্রতিক্রিয়া, কিন্তু জহির থেকে কোনো আশাজনক উত্তর পেলেন না। দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। অফিসের প্রচুর কাজের চাপ, ক্লায়েন্টের কাজ সম্পর্কে অবগত করানো, সব মিলিয়ে মাথার ভেতর যেন এক ঝড় বয়ে যাচ্ছে। তার উপর এরকম একটা খবর, হ্যাভেন অফিসের গুরুত্বপূর্ণ মিটিং রেখে হন্তদন্ত হয়ে বাড়িতে ছুটে এসেছে। তার মুখমণ্ডল জোরে অস্থিরতা ছাপ। গাড়ি থেকে নেমে দ্রুত গতিতে উদ্বিগ্ন সমেত হাঁটা শুরু করলো। অনাকাঙ্ক্ষিত ভয়ে বক্ষস্থল ধরাস ধরাস করছে। কলিং বেল টিপতেই রবিনা দরজা খুলে দিলেন। ঝড়ের বেগে বেডরুমের দিকে ছুটল। দরজার সামনে দাঁড়াতেই ভেতর থেকে অরুণ মৃদু আর্তনাদ ভেসে এলো। হ্যাভেনের বুক ধকধক করে ওঠে, চোখে তৎক্ষণাৎ শঙ্কা আর উত্তেজনা ভর করলো। জোরে জোরে শ্বাস টানছে, বলিষ্ঠ শরীরটা ঘেমে জবুথুবু অবস্থা। গলার টাই খুলতে খুলতে রুমে প্রবেশ করলো। ভেতরে গিয়ে দেখলো বিছানায় শটান শুয়ে রয়েছে। পাশে ফ্যামিলি ডাক্তার বসে আছেন। সায়রা অরুর মাথার কাছে বসা। হ্যাভেনকে দেখে ডাক্তার উঠে দাঁড়ালেন। হ্যাভেন গায়ের কোট খুলে ডিভানে ছুটে মারল। ব্যস্ত কদমে অরুর পাশে দপ করে বসে পড়ল। নিগুড় চাহনিতে অরুর পা হতে মাথা পর্যন্ত অবলোকন করে চলেছে হ্যাভেনের আহত নেত্রদয়। অরুর এক হাতের কনুই ছিলে গিয়েছে, পায়ের গোড়ালি আঁচড়ের ন্যায় দাগ কাটা, কপালে ছোট একটা ব্যান্ডেজ। আপেলের মতো থুতনিতে নরম চামড়া কিঞ্চিত উঠে থেতলে গিয়েছে, সেখানটায় ব্যথানাশক মলম লাগানো। অরুর একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলো, অরু পাখি, কিভাবে হয়েছে এসব? কোথায় কষ্ট হচ্ছে? কতটা লেগেছে? অরু চোখ খুলে ঘাড় ফিরিয়ে চাইল। শরীর ভীষণ দুর্বল লাগছে। হ্যাভেনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সকালের পরিপাটি করা চুল এলোমেলো হয়ে অল্প সংখ্যক চুল কপালের ঘামের সাথে লেপ্টে রয়েছে। মুখমণ্ডল জুড়ে অস্থিরতা, ফর্সা মুখশ্রী কেমন ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। ঘন ঘন শ্বাস টানছে। সেই তপ্ত নিঃশ্বাস অরু চোখে মুখে আছড়ে পড়ছে। গোছানো হ্যাভেন অল্প সময়ে অগোছালো হয়ে মুখের একই বেহাল দশা করেছে। এই চিন্তা উদ্বেগ সবেতে মিশে রয়েছে অরু ক্লান্তি মাখা নয়ন মেলে খুঁটিয়ে খুঁটিয়ে অপছন্দের অসহ্যকর লোকটার মুখবিবর পর্যবেক্ষণ করলো। ক্লাস শেষে অরু ভার্সিটির গেটের কাছে দাঁড়িয়েছিল গাড়ি আসায়।
সায়র বলেছে গেটের কাছে অপেক্ষা করতে, সে রাস্তার দাঁড়িয়ে আছে। ওরু স্বাভাবিকভাবে একটু হেঁটে মেইন রোডে দাঁড়ায়। তখনই একটা রিক্সা গাড়ি এসে ওরুকে ধাক্কা মারে। রিক্সা চালক ইচ্ছে করে মারেনি, বয়স্ক মানুষ সূর্যের রশ্মি চোখে লাগায় খেয়াল করেনি। খেয়াল করেনি। ধাক্কা খেয়ে ওরু ছিটকে পিচ ঢালায় রাস্তায় পড়ে যায়। মুহূর্তে ব্যথায় কুকুরে ওঠে সে, পা ধরে সেখানে বসে পড়ে। মৃদু আওয়াজে ফুঁফিয়ে কেঁদে ওঠে। বোধহয় মচকে গিয়েছে, কপালের চামড়া কেটেছে অল্প একটু, হাতে শরীরের বিভিন্ন জায়গায় টুকটাক ব্যথা পেয়েছে। রিক্সা চালক ক্ষমা চেয়েছেন ওরুর থেকে। সায়র এসে ওরুকে নিয়ে বাড়ি চলে আসে। যেহেতু সিরিয়াস কোনো ক্ষতি হয়নি, সেই জন্য আসার সময় পারিবারিক ডাক্তারকে কল করেছে। এই খবর হ্যাভেনকে ফোন করে সায়র জানিয়েছে। তখন মিটিংয়ে ছিল হ্যাভেন। সায়রের নাম্বার দেখলেও আর কখনো রিসিভ করতো না। ফোন করা হয়েছে অরুর নাম্বার থেকে। অরুর কল দেখে ঝটপট করে কল রিসিভ করে জানতে পারে হৃদয়ের আঘাত পাওয়ার মতো খবর। কিসের মিটিং, কিসের কি, তৎক্ষণাৎ দিন দুনিয়া ভুলে বাড়ির পথে রওনা হয়। হ্যাভেন ব্যাকুল হয়ে অরুর ব্যান্ডেজ করা কপালে হাত ছোঁয়। অরু সহসা ব্যথাতুর শব্দ তুলল। হ্যাভেন ঘাবড়ে হাত সরিয়ে নিল। সায়রের দিকে রাগান্বিত চোখে চেয়ে চিৎকার করে বলল, শখের মতো দাঁড়িয়েছিস কেন? শুধু একজন ডক্টর ডেকেছিস কোন রকেলে? একজন ডক্টর দিয়ে কি হবে? আরও ডক্টর ডাক। ওকে তাড়াতাড়ি সুস্থ করতে হবে। জলদি সুস্থ না হলে রাতে শরীর গরম করবে কি করে? এমনিতে আমার নিউমোনিয়ার প্রবলেম হয়েছে। ডাক্তার সহ রুমে উপস্থিত প্রত্যেক সদস্য চোখ বড় বড় করে হ্যাভেনের দিকে চেয়ে আছে। সকলে তব দেখে হাঁ করে ফ্যাল করে তাকিয়ে রয়েছে। কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। হ্যাভেনের থেকে এরকম লাগামহীন বেলাল্লাপানা কথাবার্তা মোটেই কাম্য নয়। সর্বদা স্ট্রংলি কথা বলে, যার কর্কশ কণ্ঠের দাপটে প্রভাবশালী মানুষদের শরীরে কাঁপন ধরায়। এই প্রথম সেই দাম্ভিক হ্যাভেনের থেকে এই সমস্ত কথা শুনছে। হোঁচট খাবে না? সায়র ভোতা মুখে শান্ত গলায় জবাব দিল, ভাই আর ডক্টর টাকার প্রয়োজন নেই। বডিতে টুকটাক চোট পেয়েছে, গুরুতর আহত হয়নি, সো রিল্যাক্স। হ্যাভেন তেতে উঠল। তিরিক্ষি মেজাজের সহিত পুনরায় চেঁচিয়ে বলে, জাস্ট শাট আপ ব্লাডি ফুল। আমাকে সস্তা নলেজ দিচ্ছিস? যা বললাম সেটা কর। সায়র শুনল না, গাছাড়া ভাব দেখিয়ে রুম হতে চলে গেল। হ্যাভেন হামক বনে গেল। তার ছোট ভাই তার কথা অগ্রাহ্য করে ভাব দেখাচ্ছে। দেখাক, এক মাঘে সে চায় না। হ্যাভেনও সময় বুঝে প্রতিশোধ নেবে। সায়রা লজ্জায় নুয়ে পড়লেন হ্যাভেনের কথা চালে। আস্তে করে অরুর থেকে টুটুলকে ছাড়িয়ে কোলে তুলে কক্ষ ত্যাগ করলেন। অরুকে ব্যথায় কাতরাতে দেখে ছোট্ট টুটুলের মনে যন্ত্রণার সৃষ্টি হয়েছে। তার সুন্দর আম্মু কেন ব্যথা পাবে? শিশুসুলভ মনোভাব ক্ষুদ্র সত্তা কষ্টে ভেঙে খান হয়ে গিয়েছে। দীর্ঘক্ষণ কান্নাকাটি করেছে। অরু আদুরের সহিত কাছে টেনে স্নেহময় কথা বলেও কাজ হয়নি। অতঃপর কেঁদে কেটে অরুর কোমর জড়িয়ে পেটে মুখ গুজে ঘুমিয়ে পড়েছিল। ডাক্তার চিকিৎসার জিনিসপত্র গুছিয়ে ব্যাগে ভরে হ্যাভেনের সামনে এসে দাঁড়ালেন। হাস্যোজ্জ্বল মুখে বোঝানোর স্বরে বললেন, বি স্ট্রং ম্যান, শি ইজ পারফেক্টলি ফাইন। মেডিসিন দিয়েছি, কিছুদিন টেস্ট নিলে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। নাও এভরিথিং ইজ অল রাইট, ডোন্ট বি এক্সাইটেড, টেক কেয়ার। হ্যাভেন ভ্রু কুঁচকে ফেলল, চোখ ছোট ছোট করে তাকায়, প্রশ্ন করলো ভরার স্বরে, আপনি আমাকে উত্তেজিত হতে নিষেধ করছেন আঙ্কেল? কেন হব না? বউ আমার, উত্তেজিত আমি না তো কি আপনি হবেন? ডাক্তার থমথমে খেয়ে গেলেন। হাস্যোজ্জ্বল মুখখানা নিমিষেই চুপসে গেল। নিজেকে সামলে উত্তর দিলেন, আমি সেরকম কিছু বলতে চাইনি, নর্মালভাবে বলছি। হ্যাভেন অরুর গালে হাত রাখলো। একটা আঙুল থুতনিতে লাগায় কাঁচা আঘাতে কিঞ্চিত ব্যথা অনুভব হলো। অস্ফুট স্বরে মৃদু ব্যথাতুর আওয়াজ বেরিয়ে এলো মুখ থেকে। হ্যাভেন তৎক্ষণাৎ হাত সরিয়ে নেয়। ডাক্তার পুনরায় বিদায় জানানোর ভঙ্গিতে বললেন, আমি এখন আসি, বেশি জোরে কথা বলো না। আর তোমার ওয়াইফের শরীরে জখম, তাই কয়েকটা দিন দূরে থাকো, রোগের ডিস্টার্ব হবে। আমি যে মেডিসিন দিয়েছি তাতেই হবে, অন্য ডক্টরের প্রয়োজন নেই। খেপে উঠল হ্যাভেন। দাঁতে দাঁত চেপে বলে উঠল সিরিয়াস ভঙ্গিতে, দূরে থাকবো মানে? অন্য ডক্টর লাগবে না মানে? আপনি একজন বিবাহিত মানুষ হয়ে এরকম অন্যায় কথাবার্তা কীভাবে বলতে পারেন? ফটফট বউ সুস্থ না হলে রাতে বউকে জড়িয়ে ধরে শরীর গরম করতে পারবো না। জানেনই তো আমার ঠান্ডায় নিউমোনিয়া শুরু হয়। বউকে নর্মালভাবে ছুতে গেলেও ও আ শব্দ বের হয় মুখ দিয়ে। লোকে শুনলে ভাববে আমি বউর সাথে কি না কি করেছে, অথচ বাস্তবে দেখা গেল বউর হাতটা পর্যন্ত স্পর্শ করেনি। এত বড় দায়ভার কে নেবে? এটা ভাবতে আমার গলা ফাটিয়ে চিৎকার করতে ইচ্ছে করছে। ডাক্তার অসহায় মুখভঙ্গিতে চেয়ে জানালেন, বাবা আমাকে যেতে হবে। লজ্জায় অরুর কান গরম হয়ে গেছে, কথা বলতে পারছে না। হা করে বলতে চাইলেও থুতনির চামড়ায় টান পড়ছে। অতি কষ্টে ক্ষীণ স্বরে আওড়ালো,
আঙ্কেল, আপনি এখন চলে যেতে পারেন। বলতে দেরি, কিন্তু ডাক্তারের রুম ত্যাগ করতে দেরি হলো না। ব্যাগটা বগল দাবা করে তড়িঘড়ি করে বেরিয়ে গেলেন। হ্যাভেনের দিকে চেয়ে ওরু মৃদু বিষণ্ণতা নিয়ে ছোট করে জানায়, আম ফাইন। হ্যাভেন মেনে নিল, কিন্তু শান্ত হতে পারল না। অরুর কথা বলার ধরনই বলে দিচ্ছে সে মোটেও ঠিক নেই। চোখে মুখে মলিনতার রেশ। হ্যাভেন শার্টের বোতাম খুলতে খুলতে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে আবারও অরুর কাছে চলে আসে। অরু চোখ বন্ধ করেছিল। পুরুষালী মাতাল সুঘ্রাণ নাসারন্ধ্রে প্রবেশ করতেই বুজে রাখা চোখ মেলো। হ্যাভেন তার দিকে ঝুঁকে রয়েছে। অরুর বিরক্ত লাগছে, মুখ ঘুরিয়ে অন্যদিকে চেয়ে রইল। হ্যাভেনের নীরব ধমকে শাসনের গম গমের স্বর। কতবার বলেছে সাবধানে চলবে, হাঁটার সময়কে চোখ কপালে তুলে হাঁটো। অরু ভাবলেশীনভাবে নিশ্চুপ থাকলো। অরুর থেকে জবাব না পেয়ে হ্যাভেনের রাগ বেড়ে গেল। আলতো করে অরুর চোয়াল চেপে ধরে মুখ নিজের দিকে ফেরালো। গভীর দৃষ্টিতে অরুর ভাষা ভাষা চোখে নজর রেখে শান্ত কণ্ঠে বলল, তুমি বুঝতে পারছো কতটা টেনশন নিয়ে আর ভয় পেয়ে এখানে এসেছি? ইম্পর্ট্যান্ট মিটিং ছিল আজ, কোনো রকম কাকুকে হ্যান্ডেল করতে বলে পাগলের মতো ছুটে এসছে। আমার চিন্তা দেখে তুমি মজা নিচ্ছ? অরু ভ্রুকুঞ্চিত করে তাকায়। ও আবারও মজা নিল কখন? তিরিক্ষি মেজাজ সহিত বলে, রেস্ট করব, বিরক্ত করবেন না তো? হ্যাভেন ক্ষিপ্ত হয়ে ক্ষুদ্র রাগের বহিঃপ্রকাশ ঘটালো। রাখো তোমার রেস্ট। আমার বিশ্রাম হারাম করা ধান্দা করে নিজের দিব্যি বিশ্রাম করবে, সেটা চলবে না। অরু ফ্রোস করে লম্বা শ্বাস টানলো। মাথায় চিনচিনে সূক্ষ্ম ব্যথা করছে। নিষ্প্রভ গলায় জবাব দেয়, আমার সত্যিই খারাপ লাগছে। হ্যাভেন দমে গেল। ভারী কি নিঃশ্বাস ছাড়লো। জোরালো গলায় আওয়াজ তুলল, ব্যথা যখন পেয়েছো তোমাকে সুস্থ করার দায়িত্ব আমার। শুধু ডক্টর ঔষধ কিচ্ছু হবে না, স্পেশাল ডেঞ্জার টোটকা লাগবে। সেই টোটকা আমি তোমাকে দিব। কিসের টোটকা? হ্যাভেনের সাবলীল চটপটে প্রত্যুত্তর। তোমার আঘাত পাওয়ার স্থানে আমার কড়া ডোজের চুমু পড়লে দ্রুত সুস্থ হয়ে যাবে। ভেবো না তোমাকে স্পর্শ করার জন্য ধান্দা করছে। তোমাকে চুমু খাওয়া তো দূরে থাক, টাচ করবো ভাবতে গা গুলে উঠছে। ভাগ্যিস আমি জেন্টলম্যান, তাই মানবতার খাতিরে তোমাকে সুস্থ করার ক্ষুদ্র প্রয়াস করছে মাত্র। অরু চকিতে তাকালো, স্তব্ধ হয়ে গেল বদনখানি। হ্যাভেনের সুগভীর চোখে চেয়ে লজ্জা ভয় আক্রোশে ফেটে পড়ল। কাঁপা কাঁপা গলায় উচ্চারণ করলো, আপনি এমন কিছু করবেন না। হ্যাভেন শুনল না, নিজের কথা সম্পূর্ণ করতে অগ্রসর হয় আপন কাজে। অরুর সজাগ থাকা অবস্থায় প্রথমবারের ন্যায় অতি যত্নে চুমু এঁটে দিল বধুয়ার আঘাত পাওয়া ললাটে। অরু মুহূর্তে চোখ খিচে বন্ধ করে নিল। আড়ষ্টতায় আইটাই করে উঠল। বুকের ভেতর টিপ টিপ করছে করতাল। হাতে ব্যথা নয়তো ধাক্কা দিয়ে সরিয়ে দিত। থুতনিতে চুমু খাওয়ার সময় ফিস ফিস করে বলে ওঠে হ্যাভেন, আমার সবচেয়ে অপছন্দের সুস্বাদু আপেল। অরু উত্তেজনায় স্বীয় ঠোঁট কামড়ে ধরে। সবশেষে হ্যাভেন পায়ের গোড়ালিতে চুমু খেতে উদ্যত হয়। অরু তৎক্ষণাৎ বাধা প্রদান করে ক্ষীণ স্বরে আওড়ায়, না প্লিজ। হ্যাভেন এবারও অরুর কথা অগ্রাহ্য করে সেখানেই চুমু খেলো। অরু দাঁতে দাঁত পিষে বিড়বিড় করে, সালার জামাই, একবার সুস্থ হতে দে, তোর 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো, বেটা বজ্জাত। শীতের দিনের সন্ধ্যায় শহরের আবহাওয়া এক ধরনের নরম এবং শান্ত পরিবেশ তৈরি করে। দিনের আলো ম্লান হয়ে গিয়ে ধূসর আভা ছড়ায়। রাস্তার ল্যাম্পপোস্টগুলো একে একে জ্বলে ওঠে। তাদের হলুদাভ হলদেটে আলোয় শহরটাকে আরো মায়াবী করে তোলে। শীতল হাওয়া শহরের রাস্তা, গলি এবং উঁচু ভবনের ফাঁক গলে বয়ে যায়। চারপাশে মানুষের কোলাহল কিছুটা কমে আসে, তবে রাস্তার চায়ের দোকানগুলোতে জমে ওঠে আড্ডা। গরম চায়ের ধোঁয়া কুয়াশার সঙ্গে মিশে এক ধরনের নস্টালজিক পরিবেশ সৃষ্টি করে। কেউ ব্যস্ত জীবনের ধকল শেষে ঘরে ফেরার পথে, আবার কেউ সন্ধ্যাকে উপভোগ করতে বেরিয়েছে। এরকম মনোমুগ্ধকর সন্ধ্যায় রাহাত ব্যস্ত হাতে টাই ঠিক করছে। পরিপাটি পোশাক, শুটবুট পরা অবস্থায় তাকে বেশ রূপবান দেখাচ্ছে। চুলগুলো জেল দিয়ে সেট করা। জরুরি কাজ পড়ে গিয়েছে। অফিসে নতুন দায়িত্ব নিয়েছে, সময় মতো পৌঁছাতে হবে। গ্যারেজের সামনে তার গাড়ি দাঁড়িয়ে আছে। পাশে রাহাত বুকে হাত গুজে শটান দাঁড়িয়ে। হঠাৎ গাড়ি স্টার্ট হচ্ছিল না। ভাগ্য ভালো গ্যারেজের কাছাকাছি আসার পর খারাপ হয়েছে, নয়তো গাড়ি একা ঠেলে গ্যারেজ পর্যন্ত নিয়ে আসা যেত। আবারও গাড়ি মাঝ রাস্তায় ফেলে চলে যাওয়া সম্ভব না। পারিবারিক গাড়ি নয়, এই গাড়ি অফিস থেকে দিয়েছে যাতায়াতের সুবিধের জন্য। গাড়ি ঠিক হওয়ার পর পেমেন্ট করে দেয়। গাড়িতে উঠতেই যাবে তক্ষুনি মিষ্টি হাজির। ভার্সিটি শেষে বান্ধবীর বাড়ি গিয়েছিল। ফিরতে ফিরতে সন্ধ্যায় প্রতিমধ্যে গ্যারেজের দিকে নজর পড়তেই রাহাতকে দেখতে পায়। মন পায়রা তখন উড়ু উড়ু করতে লাগলো। উড়নচণ্ডী চঞ্চল মেয়ের নেত্রদয় চকচক করে উঠল। শুধু ক্রাশ নয়, পছন্দের তালিকায় রাহাত শীর্ষে। সেজন্য রাহাতকে দেখা মাত্র ওই দৌড়ে বড় ছোট গাড়ি পার করে সামনে এসে দাঁড়ায়।
মিষ্টিকে দেখে রাহাতের ভ্রু কুঁচকে গেল। রাশবাড়ি কণ্ঠে শুধায়, তুমি এখানে কি করছো? মিষ্টি নামের মতো মিষ্টি এসে বলল, আগেই বলেছি, আপনি যেখানে মিষ্টি সেখানে। ফলো করতে নিষেধ করেছিলাম না? সত্যি বলতে আজ ফলো করিনি, ভাগ্য আমাদের দেখা করিয়ে দিয়েছে। মিষ্টি মোহনীয় স্বরে জানায়। অধরের চমৎকার হাসি দেখে মনে হচ্ছে যেন কোনো বিশেষ সুখবর দিতে এসেছে। রাহাত গম্ভীর গলায় আদেশ ছুড়ল, বাসায় যাও, কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা বিলীন হয়ে রাত্রিতে রূপ নেবে। মিষ্টি মাথায় ওড়না ঠিক করতে করতে এগিয়ে এসে বলল, রাত হলে আমার সমস্যা নেই, আপনি আমাকে পৌঁছে দিবেন। রাহাত বিস্ফোরণ চোখে তাকায়, কণ্ঠে অবাক ঢেলে শুধায়, আমি কেন তোমাকে পৌঁছে দিব? আমি কি তোমার গার্ডিয়ান? মিষ্টি লাজুক হেসে জানালো। এর চেয়েও বেশি কিছু। মিষ্টিকে ইগনোর করে রাহাত গাড়িতে উঠতে উদ্যত হয়। কানে আবারও ভেসে আসে মিষ্টির সুরেলা আওয়াজ, যাবেন না কোথাও, আপনার সাথে আমার কথা আছে। স্যুটবুট পরে একদম হিরোর মতো সেজে কোথায় যাচ্ছেন শুনি? গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে? এসব গার্লফ্রেন্ড বাদ দেন, তাদের জায়গায় আমাকে পাত্তা দেন। রাহাত বিরক্ত হয়। মুহূর্তে অভিব্যক্তি বদলে যায়। সরু দৃষ্টি তাক করলো মিষ্টির উপরে, কণ্ঠ খাদে এনে চিবিয়ে চিবিয়ে পড়ল, লিসেন, মিষ্টিনাতে তো সে যাই হোক, তোমার অরুণচণ্ডী বেহেল্লাপনা কাজকর্ম দেখলে মনে হয় তুমি অন্য দুনিয়ার মানুষ। তুমি অন্য কোনো দুনিয়ায় থাকো। সহজ বাক্য মাথায় ঢুকে না? তোমার কথাবার্তা শুনে সত্যি আমার ধৈর্য হারাচ্ছে, মেজাজ খারাপটা হচ্ছে। মিষ্টি সিরিয়াস গলায় ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, হায় আল্লাহ, হায় আল্লাহ, ধৈর্য হারাচ্ছে কেন? আপনি কি এক্ষুনি আমার সাথে ইয়ে করতে চাইছেন? ইম্পসিবল, আগে বিয়ে তারপর ইয়ে। আর আমি কোন দুনিয়ায় থাকি সেটা নিয়ে আপনার মাথা ঘামানোর দরকার নেই। ভাবতে ভাবতে আপনার মস্তক ক্ষয় হয়ে যাবে, তবুও উত্তর পাবেন না, তাই না ভাবাই ভালো। রাত ভাবাচাকা খেয়ে গেল। অদবীয় বা লক্ষ্মী বটে বড় বড় করে দেখায়, অবিশ্বাস্য গলায় চেঁচিয়ে বলে, Are you mad? What did you say? And what do you mean by it? আড়ষ্টতায় সর্বাঙ্গ বোধ হলো মিষ্টির, কিন্তু দমে গেল না। একরাশ লজ্জা মিশ্রিত আঁখি তুলে যায়, দ্বিধাহীন জানায়, বুঝতে পারেননি? আরে ওই যে বাসরাতে হয় না ইয়ে, সেই ইয়ের কথা বললাম। এবার রাহাত সত্যি রেগে গেল, চোখ গরম করে বলল, এদের একটা লিমিট থাকে মিস মিষ্টি। মিষ্টি কথার মাঝে ফোড়ন কেটে তৎক্ষণাৎ বলে, মিস মিষ্টি না বলে মিসেস রাহাত বলতেও তো পারেন। রাহাত তেতে উঠল, তেজি গলায় কাঁটকাট জবাব দেয়, তোমার এই দুষ্টুমি আমার ভালো লাগছে না। ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি, লেট হয়ে যাচ্ছে। তুমি সে সোকল্ড লজিকহীন কথা বলে আরো লেট করে ফেললে। সোজা নিজের রাস্তা মাপ, আমার পিছনে গুড়গুড় করো না। ইট ইট। মিষ্টির কোনো ভাবান্তর ঘটল না, ভাবলেশীন ভঙ্গিতে উত্তর দিল, আপনার কথা শুনতে আমি বাধ্য নই। 100 বার ঘুরবো, 1000 বার ঘুরবো আপনার পিছে, দেখি আপনি কি করেন। রাহাতও এক মুহূর্ত দাঁড়ালো না। মেয়েটা একটা সাইকো, এ কথা বাড়িয়ে লাভ নেই। মিষ্টির কথায় পাত্তা না দিয়ে গাড়ির দরজা খুলে সিটে বসে পড়ল। সাঁই সাঁই করে ছুটতে লাগলো 4 চাকাওয়ালা গাড়ি। মিষ্টি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গাড়ি ছুটে চলে যাওয়া চেয়ে চেয়ে দেখলো। বিশাল ড্রয়িং রুমে জুড়ে হই হুল্লোড়। টিভি টিকতে ক্রিকেট ম্যাচ চলছে। পপকর্ন হাতে সায়ের টুটুল বসে খুব মনোযোগ সহকারে খেলা দেখছে। কিছুক্ষণ পর পরই বাঁচ খাই গলায় শব্দ তুলছে দুজন। প্রত্যাশ চশমার চোখে নিউজ পেপার পড়ছেন। রাতের খাবারের আয়োজন করছেন, রান্নাঘরে তোড়জোড় চলছে। সায়েরা রান্না করছেন, তাকে সাহায্য করছেন রুবিনা। এত চিৎকার চেঁচামেচিতে অরুর মাথা যন্ত্রণা হচ্ছে। সে বিছানায় শটান হয়ে শুয়ে কম আঘাত পাওয়ার হাতে ভর দিয়ে বালিশে হেলান দিয়ে উঠে বসলো। মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। প্রকৃতির ডাক পড়েছে, ওয়াশরুম যেতে হবে। পুরো রুম চোখ বোলালো। ঘাড় উঁচু করে দরজায় দৃষ্টি তাক করলো, কাছাকাছি কেউ নেই। গলার স্বর মোটা করে কাউকে ডাকবে সেটাও সম্ভব না। এদিকে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া অত্যন্ত জরুরি। অরু আস্তে ধীরে বিছানা থেকে নামলো। পায়ের গোড়ালিতে মট করে আওয়াজ হয়। তৎক্ষণাৎ ঠোঁট ফুঁড়ে বেরিয়ে এলো অস্পষ্ট ব্যথাতুর শব্দ। আহ আব্বু! অরু ফুঁপিয়ে কেঁদে ওঠে। ব্যথায় চোখ কপাল কুঁচকে ফেললো। সেই মুহূর্তে রুমে আসে হ্যাভেন। অরুকে ঠোঁট চেপে দাঁড়িয়ে থাকতে দেখে হ্যাভেন অস্থির হয়ে পড়ল। সুপের বাটি টেবিলে রেখে তড়িঘড়ি করে অরুকে ধরল। উদ্বিগ্ন কণ্ঠে ধমকে বলল,
এক বিছানা থেকে নেমেছে কেন? কাউকে ডাকতে পারতে। অরু ক্ষীণ স্বরে আওড়ালো। সবাই বিজি, আমার ডাক অত দূর যেত না। কোথায় যাবে? অরু দোটানার সংশয় নিয়ে মিনমিন করে জানালো। ওয়াশরুম। আমি নিয়ে যাচ্ছি। অরু তৎক্ষণাৎ বাধা প্রদান করলো। আমি পারবো, ছাড়ুন। শক্ত চোখে চাইলো হাবেন। অরুর ঠোঁটে আঙুল চেপে চোখ রাঙিয়ে বলল, নো মোর টক, জাস্ট কিপ ইউর মাউথ শাট। অরু চুপসে যায়, মৃদু কণ্ঠে বলে, সত্যি পারবো। হ্যাভেন বিরক্তিতে চোখ শব্দ তুলল। অরুকে কোলে করে ওয়াশরুমে দিয়ে আসে, সরে গেল না। দরজার বাইরে ঠায় দাঁড়িয়ে অরু বেরিয়ে আসলো, পুনরায় কোলে করে বিছানায় বসায়। সুপের বাটি হাতে নিয়ে চামচ নাড়াতে নাড়াতে অরুর দিকে হাস্যোজ্জ্বল মুখে তাকায়। খানিকক্ষণ পর অভিব্যক্তি বদলে যায়, হাসি মাখা মুখবিবর নিমেষে কাঠিন্য রূপ ধারণ করে। পুরুষালী চোয়ালদয় শক্ত হয়ে ওঠে হঠাৎ। আখিপটে ফুটে ওঠে রাগের বহিঃপ্রকাশ। শব্দ করে সুপের বাটি টেবিলে রাখে। অরু চকিতে তাকায়। হ্যাভেন দাঁত পিষে হিস হিস করতে করতে থাবা মেরে অরুর গায়ের বুকের নিকট লেডিস টি শার্টের কাপড় খামচে ধরল। আকস্মিক ঘটনায় অরু হতভম্ব। হরিণী আঁখি যুগল বড় বড় করে ফেলল। চোখের মণিতে এখন লজ্জা নয়, ভীতি এসে ভর করেছে। আতঙ্কে ছেয়ে গিয়েছে মুখমণ্ডলে জুড়ে। কাপা গলায় ছলাৎ হৃদয় শুধায়, কি করছেন? কথা সম্পূর্ণ করতে দেয় না হাবেন। গলা হতে টি শার্টের কাপড় নামিয়ে নিল। ঘাড় গলার বুকের দিকে তর্জনী স্পর্শ ছুঁয়ে ছুঁয়ে কিছু দেখালো। রক্তিম চোখে চেয়ে চিবিয়ে চিবিয়ে বলল, এগুলো কিসের দাগ? আমার আগে কে তোমার গায়ে দাগ বসিয়েছে? আমার জিনিস আমি এখন পর্যন্ত ছুঁয়ে দেখলাম না, অন্যজন ফ্রিতে লুফে নিল, আর সেই দাগ তুমি গায়ে মেখে ঘুরে বেড়াচ্ছ, তা আমার চোখের সামনে। এত বড় স্পর্ধা দেখানোর শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে জানো? অরুর এতক্ষণের ভীতিকর দৃষ্টি বিলুপ হয়ে কাঠিন্যের রূপ নেয়। ঝাড়া মেরে হ্যাভেনের হাত সরিয়ে দেয়, ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করে। এতে হ্যাভেন আরও খেপে উঠল। খেই হারিয়ে রাগের বশীভূত হয়ে অরুর ব্যথা পাওয়া কোমল থুতনিতে সজোরে শক্ত কামড় বসিয়ে দিল। লেপটে দিল তৎক্ষণাৎ সূক্ষ্ম চিহ্ন। অরু তৎক্ষণাৎ থুতনিতে হাত রেখে শব্দ করে কেঁদে ওঠে। ব্যথায় যান যায় যায় অবস্থা। আঘাত পাওয়া স্থানে পুনরায় আঘাত। যন্ত্রণা হবে না? হ্যাঁ, আরও কিছু করার আগে অরু নাক ফুলিয়ে ডুকরে কেঁদে উঠল। বলতে লাগলো হরবার করে, ডোন্ট ব্লেম মি উইদাউট নোয়িং। এটা আপনার কাজ, কেউ আমাকে স্পর্শ করেনি। এসব কামড়ের দাগ আপনি নিজেই বসিয়েছেন। সেদিন গাড়িতে কি করেছিলেন ভুলে গিয়েছেন? এখন আমার দোষ দিচ্ছেন? হ্যাভেনের টনক নড়ে, সহসা সম্বিত ফেলল। খুঁটিয়ে খুঁটিয়ে জহুরি চোখে পরখ করলো। আসলেই দাগগুলো পুরানো। না জেনে আবেগের বশে কি করে ফেললো, কি করে বলল? হ্যাভেনের খারাপ লাগছে। আহত চোখে অরুর পানে তাকায়। অরু কেঁদে কেটে নাক মুখ লাল করে ফেলেছে, ঠোঁট ভেঙে কেঁদেই যাচ্ছে। হ্যাভেন তড়িৎ জাপটে ধরল বুকে, ঘুরিয়ে পেঁচিয়ে ক্ষমা চাওয়ার ভঙ্গি, অথচ গমগমের স্বরে জানায়, তোমাকে আমি সরি বলবো না, কারণ এখন দোষ তোমার। আমার যখন জানতে চেয়েছে তুমি সাবলীল উত্তর দিলে হতো, তা না করে তেজ দেখাচ্ছিলে। 2 দিন আগের দাগ এখনো থাকবে, আমি কি জানতাম নাকি? একে তো তোমার শরীরে দাগ দেখে মাথা খারাপ হওয়ার জোগাড়, তার উপর বিহেভিয়ার কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম, টলারেট করতে পারিনি। সো সরি। বুক থেকে মুখ তোলে, চোখে জল মুছে দিয়ে হ্যাভেন থুতনিতে আঙুল বুলিয়ে হতাশ কণ্ঠে শুধালো, বেশি ব্যথা পেয়েছ? ফুঁসে উঠল অরু, দাঁত কিরমির করে ওঠে। ব্যথা দিয়ে জিজ্ঞেস করছে, ব্যথা পেয়েছো নাকি? বজ্জাত লোক। হ্যাভেনের বুকে ধূপধাপ কিল বসিয়ে দিল। হাতের কাজ জারি রেখে বলতে লাগলো, রাক্ষস একটা, শয়তান লোক, টাচ করবেন না আমাকে। হ্যাভেন হাসলো। অরুর হাত নিজের হাতের মুঠোয় নিয়ে শান্ত গলায় বলল, মেডিসিন নিতে হবে, সব খেয়ে নাও। রাখলে শক্তি পাবে কোথায়? শক্তি না থাকলে আমার সাথে ঝগড়া মারামারি করবে কিভাবে? অরু মুখ ঘুরিয়ে নেয়, তেজি স্বরে বলে ওঠে, খাবো না। হ্যাভেন চামচে সুপ উঠাতে উঠাতে বলল, নিজের জন্য না হলে আমার জন্য খেতে হবে। রাত হচ্ছে, আস্তে ধীরে গভীর রাত্রে হবে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডা। আর অরু তৎক্ষণাৎ তাকে থামিয়ে দিয়ে এই রুষ্ট গলায় কটাক্ষ করে বলল, আর ঠান্ডায় আপনার নিউমোনিয়া শুরু হয়, তখন বউ দরকার শরীরে গরম করে নিউমোনিয়া কাটানোর জন্য। হ্যাভেনের চোখ দুটো চকচক করে উঠল। অরুর গাল টিপে হেসে বলে, এই না হলে এমন বউ বলার আগে মনের কথা বুঝে ফেলে। তাড়াতাড়ি হা করো। আপনার হাতে খাবো না, আমাকে দিন, আমি নিজে খেতে পারবো। কোনো কথা না। হ্যাভেন সুপের চামচ অরুর মুখের সামনে ধরে অরু দীর্ঘশ্বাস ছাড়ল, চুপচাপ খেয়ে নিল। খাওয়া শেষ করে ঠোঁট মুছে দিল। অরু শুয়ে পড়ল। হ্যাভেন পাশে শুয়ে আলতো করে মাথায় হাত বুলিয়ে দেয়। স্বল্প সময়ের পলকে অরুর তন্দ্রা লেগে যায়। শরীর কেমন ম্যাজম্যাজ করছে, জ্বর আসবে আসবে ভাব। গা
হালকা গরম। অরুর ঘুমন্ত মুখশ্রীতে মায়াভরা চাহনিতে নজর বোলায় হ্যাভেন। দীর্ঘক্ষণ ঠোঁট কামড়ে ধরে কান্না করায় গোলাপি কোমল কোষের ন্যায় ঠোঁট রক্তিম বর্ণ ধারণ করেছে। সেটা চোখ পড়তেই হ্যাভেনের ঘোল লেগে যাচ্ছে। ঝুঁকে আসে সহসা, ঠোঁটে ঠোঁট ছুবে কিছু মনে পড়তেই তৎক্ষণাৎ নিজেকে গুটিয়ে নেয়, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে আওড়ায়। কন্ট্রোল সিস্টেমে ডেট ফেল হয়ে যাচ্ছে রুবাকে। নিষিদ্ধ ইচ্ছা দমন করা ভীষণ কষ্টসাধ্য, যন্ত্রণাদায়ক। কবে ভালোবাসবে আমায়? কবে তোমাদের নিবিড়ভাবে বিলীন হতে পারবো? তুমি না যাওয়া পর্যন্ত তোমার নেশা ধরানো পদ্মা কুড়ির ন্যায় ঠোঁট গ্রাস করতে পারবো না। সেদিন কবে আসবে? অ্যাকচুয়ালি আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ। তপ্ত শ্বাস টেনে হ্যাভেন ফটাফট উঠে জানালার পাশে দাঁড়ায়। জানালার বাইরে তাকিয়ে থাকলো অনিমেষ। টিমটিমে সোডিয়াম লাইট জ্বলছে। রাস্তায় কত শত গাড়ি, চেনা পরিচিত মানুষের আনাগোনা। ব্যস্ত মানুষের ভিড়ে দৃষ্টি তাক করে। মস্তিষ্কের ভেতর দাবাদাবি করছে হাজারো প্রশ্ন। মস্তিষ্ক উত্তর মিলছে না। একদিকে নিজের লক্ষ্য, অন্যদিকে টানা পোড়ন দোটানা সম্পর্ক। দুটো অ্যাডজাস্ট করতে হিমশিম খাচ্ছে হ্যাভেন। কখনো মনে হয় নিজের অনিশ্চিত ভবিষ্যৎ সাথে নিষ্পাপ ও চঞ্চল অরুকে জড়িয়ে ভুল করছে। আবার কখনো মনে হয় যদি মিশন সাকসেসফুল হয় তাহলে একটা হ্যাপি ফ্যামিলি মেকিং করতে পারবে। ভালোবাসা তো দোষের কিছু না। একটা সম্পর্কের গভীরে থাকা অভিযোগ আর আর্থিক সমস্যার বিষবৃক্ষ কখন যে বড় হয়ে ওঠে তা বুঝে ওঠা যায় না। হ্যাভেন আর অরু নামক দুই চড়ুইয়ের সম্পর্কটাও তেমন। তাদের মাঝে যে ভুল বোঝাবুঝি আর হতাশার গভীর দেওয়াল তৈরি হয়েছে সেটা ভাঙতে হয়তো আরও অনেকটা সময় লাগবে, কিংবা আজও ভাঙবে কিনা নিশ্চিন্ত না। আচ্ছা, ততদিনে যদি দুই নাদান চড়ুইয়ের মধ্যে একটি চড়ুই অচিরেই হারিয়ে যায়, অপর চড়ুই তো তখন নিমিষেই ধূলিসাৎ হয়ে যাবে। ফুলের কলি পুরোপুরি ফোটার আগেই ঝরে পড়লে কি মেনে নেওয়া যায়? কালের নিয়ম বদলানোর ক্ষমতা কারণ নেই। কে জানে সকালে নতুন সূর্য উদয়ের সাথে সাথে মানুষের জীবনের নতুনভাবে নতুন রূপে কি হানা দেয়।